ওরহান চিৎকার করে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসে। তার সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বুক ক্রমশ ধড়ফড় করছে। পাশে তাকিয়ে নিরুপমাকে আরামে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরহান। নিরুপমা বেঘরে ঘুমাচ্ছে। তার মানে সবকিছু শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল। ওরহান যেন হাঁপ ছেড়ে বাঁচে। নিরুপমার মাথায় হাত বুলিয়ে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় ওরহান। ওরহানের আবার এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে মনে। আচ্ছা, কাল নিরুপমার ড্রিঙ্কসে নেশার ওষুধ কে মিশিয়েছিল? নিরুপমাকে সামলানোর চক্করে ওরহান এই বিষয়টি নিয়ে তদন্ত করাই ভুলে গেছে। নিরুপমার ঘুম ভাঙার পর ওরহান নিরুপমাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে। অনেক বেলা করেই নিরুপমার ঘুম ভাঙে। বিছানা ছেড়ে উঠতে গিয়েও উঠতে পারে না নিরুপমা। মাথা ভার হয়ে রয়েছে। অনেক চেষ্টা করে মাথা চেপে বিছানা ছেড়ে উঠে বসে নিরুপমা। পাশ ফিরে ওরহানকে কোথাও খুঁজে পায় না। কি থেকে কি হয়ে গেল হিসেব মিলাতে পারে না নিরুপমা। নিজের শরীরে নতুন একটা জামা দেখে নিরুপমা আরো চমকে যায়। মাথায় হাত রেখে কালকের কথা মনে করতে থাকে। তখনই ওরহান নিরুপমার জন্য লেবু পানি নিয়ে এসে তার মুখের সামনে ধরে। এটা খেয়ে নাও, হ্যাংওভার বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। ওরহানের কথা শুনে নিরুপমা মাথা ছেড়ে ওরহানের পানে তাকায়। জিজ্ঞাসু দৃষ্টিতে ওরহানের পানে তাকিয়ে প্রশ্ন করে, কাল কি হয়েছিল? সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা দরকার নিরু। তুমি কালকে নেশা জাতীয় কিছু খেয়ে ফেলেছিলে। নিরুপমা চোখ বড় বড় করে ওরহানের পানে তাকিয়ে বলে, কি বলছেন এসব? আমি কেন নেশা করব? ওরহান নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে নরম স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা নিরু, একটু কষ্ট করে মনে করে বলো তো, কাল তোমাকে কেউ কিছু খেতে দিয়েছিল নাকি? নিরুপমা আবার মনে করার চেষ্টা করল। তবে কিছু আবছা দৃশ্য ছাড়া নিরুপমা কিছুই স্মরণ করতে পারল না। নিরুপমা ওরহানের পানে চেয়ে বলে, আমি তো কিছুই মনে করতে পারছি না। শুধু মনে আছে আমি ফলের জুস খেয়েছিলাম। তারপর আমার কেমন যেন মাথা ঝিমঝিম করছিল। ওরহানের বুঝতে আর বাকি রইল না যে কেউ ইচ্ছে করেই নিরু ড্রিঙ্কসে নেশা মিশিয়েছে। কিন্তু কে এমন করতে পারে? বাবা কি কাউকে দিয়ে কাজ করালো নিরুকে অসম্মান করার জন্যে? নাকি অন্য কেউ জড়িত? আচ্ছা, লামিয়া এই কাজ করলো না তো নিরুকে হিংসা করে? কিন্তু লামিয়া তো এত চিপ না। ওরহান নিরুপমার সামনে বসেই এসব ভাবছে। নিরুপমা ওরহানের মুখের সামনে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙায়। কোথায় হারিয়ে গেলেন? আপনি কি আমাকে তারপর বাসায় নিয়ে এসেছিলেন? নিরুপমার প্রশ্নে ওরহানের কাল রাতে নিরুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি মনে পড়ে যায়। দুষ্টু হাসি দিয়ে নিরুপমার মুখের দিকে তাকিয়ে বলে, শুধু নিয়ে আসেনি, আর অনেক কিছু করেছে। নিরুপমা চোখ বড় বড় করে শুধায়, কি করেছেন? ওরহান আবার দুষ্টু হাসি দিয়ে নিরুপমার গালে চুমু এঁকে দেয়। নিরুপমার মুখ আপনে আপনেই হা হয়ে যায়। ওরহান নিরুপমার পানে চেয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, মুখ বন্ধ করো, নাহলে তেলাপোকা ঢুকে যাবে। নিরুপমার আগের দৃষ্টিতে ওরহানের দিকে তাকিয়ে শুধায়, এটা আপনি ঠিক করেননি। নেশাগ্রস্ত অবস্থায় আমার সুযোগ নিয়েছেন। তুমি যে অবস্থা আমার কাছে এসেছিলে তাতে কিছুতেই নিজেকে সংযত করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর তুমি বারবার বলেছিলে তোমাকে আদর করতে। আমার ভালোবাসা যদি আমার কাছে আদরে আবদার নিয়ে আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। ওরহানের কথায় নিরুপমা লজ্জা পেয়ে যায়। ওরহান নিরুর লজ্জায় রাঙা মুখশ্রীর পানে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, এত লজ্জা পাচ্ছ কেন নিরু? যেন এবারই প্রথম হয়েছে আমাদের মধ্যে সবকিছু। এর আগে তো তুমি কতবার আমার কাছে এসছো। নিরুপমা লজ্জায় রাঙা হাসি দিয়ে ওরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায় ওয়াশরুমে। ওরহান নিরুপমার এই রূপ প্রথম দেখছে। মুচকে হেসে ওরহান রেডি হতে চলে যায়। নিরুপমা গোসল সেরে এসে দেখে ওরহান নিজের ইউনিফর্ম ইস্ত্রি করছে। নিরুপমা দৌড়ে এসে ওরহানের হাত থেকে ইস্ত্রি নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, দিন, আমি ইস্ত্রি করে দিচ্ছি। ওরহান অবাক দৃষ্টিতে নিরুর দিকে তাকিয়ে আছে। নিরুকে তার সবসময় বেয়াদব বলে মনে হয়েছে। অথচ সে যদি একটু ভালো আচরণ করত তাহলে নিরু তো সত্যি সত্যিই তার যত্ন করত, অভিনয় না করে। তার সব কথাই শুনত। নিজের ওপর ওরহানের বড্ড রাগ অনুভূত হয়। কতই না ভুল ধারণা ছিল তার। মায়া নিয়ে নিরুপমার পানে তাকিয়ে নিরুর কপালে আলতো করে চুমু দিয়ে ওরহান রুম থেকে বেরিয়ে যায়। কাজ শেষ করে নিরুপমা ডাইনিং টেবিলের সামনে আসলে আফসার তাকে দেখা মাত্রই বকাঝকা শুরু করে দেয়। ওরহান কার সাথে যেন ফোনে কথা বলছিল। হঠাৎ তার বাবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ওরহান ফোন রেখে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে
তার বাবা নিরুপমাকে সমান তালে বকে চলেছেন। অবন্তিকা নিরুপমার সামনেই দাঁড়িয়ে আছেন, কিন্তু আফসারকে কিছু বলার সাহস পাচ্ছেন না। ওরহান দৌড়ে নিরুপমার সামনে গিয়ে তাকে আড়াল করে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে শুধায়, বাবা, কাল যা হয়েছে তাতে নিরুর কোনো দোষ নেই। তুমি প্লিজ নিরুকে ক্ষমা করে দাও। নিরু কালকে নিজের হুঁশে ছিল না। আরহান, তুমি এখনো এই বদমাইশ মেয়েটাকে সাপোর্ট করছো? এই মেয়ে তোমার সাথে সাথে আহসান বাড়ির মান সম্মানও ধুলোয় মিশিয়ে দিবে। সময় থাকতে থাকতে ওকে সোজা বানাও আরহান। আফসারের কথায় ওরহানের এখন তার বাবার উপরই সন্দেহ হতে লাগলো। সরু দৃষ্টিতে তার বাবার পানে তাকিয়ে ওরহান সরাসরি জিজ্ঞেস করে বসল, বাবা, এসবের পেছনে বাই চান্স তোমার কি কোনো হাত আছে? তুমি তো আমার নিরুকে আগে থেকে সহ্য করতে পারো না। ওকে সবার সামনে অসম্মান করার জন্য তুমি কি এই কাজ কাউকে দিয়ে করিয়েছ? ওরহানের এই সন্দেহপ্রবণ কথা শুনে আফসার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ঠাটিয়ে ওরহানের গালে চড় মেরে বসেন। নিরুপমা ভয়ে চমকিয়ে ওরহানের শার্ট খামচে ধরে। আফসার রেগে চিৎকার করে বলতে থাকেন, এই বেয়াদব মেয়ে তোমাকে বেয়াদবি করে শিখিয়ে দিয়েছে, তাই না আরহান? তোমার সাহস কি করে হয় ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসানের সামনে দাঁড়িয়ে এসব ফালতু প্রশ্ন করার? এই শিক্ষা দিয়েছি তোমাকে। ছোটবেলায় তোমাকে মায়ের উপরে রাখতাম, সেটাই ভালো ছিল। এই 2 বছরের মেয়ের পেছনে আমি আমার সময় আর চিন্তা নষ্ট করতে যাব কেন? এই মেয়েকে আমি এত বেয়াদবির পরেও এই বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তার সৌভাগ্য। ওরহান রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। রাগে ওরহানের চোখ লাল বর্ণ ধারণ করেছে। আফসারের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি সবসময় সবাইকে নিজের হুকুম মতো চালাতে চাও, তাই না বাবা? একটু তোমার কথা নড়চড় হলে তুমি তাকে 1000টা কথা শুনিয়ে দাও। তুমি সবসময় শুধু নিজের কথাই ভেবেছ। তোমার আমাদের কাউকে প্রয়োজন নেই, তাই না বাবা? ঠিক আছে, তাহলে আমি, নিরু আর আমার মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তোমার গড়া এই সাম্রাজ্যে একাই রাজত্ব করো। ওরহান নিরুপমার হাত ধরে বলে, চলো নিরু। ওরহান নিরুপমার হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে যায়। নিরু, তাদের ব্যাগ গোছাও, আমরা এই বাড়িতে থাকবো না। নিরুপমা ওরহানের রাগ শান্ত করার চেষ্টা করে, কিন্তু ওরহান নিরুপমার কোনো কথাই শোনে না। নিজেই আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরতে থাকে। অন্যদিকে আফসার ওরহানের বলা কথায় রাগে থরথর করে কাঁপে। আজ পর্যন্ত ওরহান তার সাথে এইভাবে কথা বলার সাহস করেনি। সবসময় তাকে সম্মান আর নিজের আদর্শের জায়গায় রেখেছে। রাগে অবন্তিকার দিকে তাকিয়ে আফসার বলে, আজ পর্যন্ত আমার ছেলে আমার সাথে এতটা বেয়াদবি করার সাহস পায়নি। ওকে কে এই স্পন্দন জুগিয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ওই মেয়েটাকে বলে দিও আফসার আহসান তাকে সহজে ছেড়ে দিবে না। তারপর রাগে গজগজ করতে করতে আফসার জিপে করে বেরিয়ে যায় ডিউটির উদ্দেশ্যে। আফসার যাওয়ার পর অবন্তিকা দৌড়ে ওরহানের রুমে এসে দেখে নিরুপমা ওরহানকে শান্ত করার চেষ্টা করছে। তবে এইবার অবন্তিকা নিরুপমাকে থামিয়ে দেয়। ওরহান ব্যাগ গুছানো রেখে অবন্তিকার পানে তাকায়। অবন্তিকা নিরুপমার দিকে তাকিয়ে বলেন, এতদিন আমি শুধুমাত্র আমার ছেলের দিকে তাকিয়েই এই সংসার করেছি। আমি ভেবেছিলাম অরহানের বাবা একদিন ঠিক হয়ে যাবেন, কিন্তু কিছু মানুষ কখনোই ঠিক হয় না, কিংবা ঠিক হতে চায় না। আজ যেহেতু প্রথমবার অরহান এত বড় একটা সিদ্ধান্ত আমার আর তোমার জন্য নিতে পেরেছে, নিরু, তাহলে আমাদেরও উচিত অরহানের সিদ্ধান্তকে সাপোর্ট করা। ওরহান ছলছল চোখে অবন্তিকার দিকে এগিয়ে এসে বলে, আমি ক্ষমা করে দাও মা, আমার আরো আগে প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আমি একতরফাভাবে বাবার সাপোর্ট করে গেছি। তবে এখন আর কোনো ভুল নয়। এখানে থাকলে বাবা আক্রোশে আমার নিরুর বড় কোনো ক্ষতি করে ফেলবে, আর তোমাকেও এই নরকের মধ্যে আর থাকতে হবে না মা। নিরুপমা ছেলে আর মায়ের এসব কথা শুনে এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ, যার আমাদের ছাড়া চলবে আমাদেরও তাকে ছাড়া দৌড়াবে। অবন্তিকা আর ওরহান মলিন হেসে নিরুপমার পানে তাকিয়ে থাকে। রাতে আফসার বাড়ি ফিরে আসার পর আর কাউকে খুঁজে পায় না। পুরো বাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছে। একটি রাজ্যে যদি প্রজাই না থাকে তাহলে রাজা কাকেই বা শাসন করবে? রাগে আফসারের শিরা উপশিরায় কাঁপন ধরে। আফসার কল্পনাও করতে পারেনি একদিন তার দেওয়া শিক্ষায় শিক্ষিত ওরহান তারই বিরোধিতা করবে। নিরুপমার উপর আফসারের প্রচণ্ড ক্ষোভ হয়। আফসার মনে করছে নিরুপমায় ওরহানের ব্রেইন ওয়াশ করে ওরহানকে তার থেকে দূরে সরিয়েছে, কিন্তু ওরহান তো অন্য কারণে বাড়ি থেকে সবাইকে নিয়ে চলে গেছে।
ওরহানের মনে তার বাবার প্রতি তীব্র এক অবিশ্বাস জন্ম নিয়েছে। ওরহান আজ অনুমতি নিয়ে তার পরিবার সহ একজন মেজর হিসেবে পাওয়া সরকারি কোয়ার্টারে উঠেছে। অবন্তিকা আর নীরুকে কোয়ার্টারে নিয়ে এসে ওরহান কাকে যেন ফোন দিয়ে বেরিয়ে যায়। নিরুপমা জিনিসপত্র গুছাচ্ছে আর আর চোখে অবন্তিকাকে দেখছে। অবন্তিকা কেমন যেন থম ধরে বসে রয়েছেন। নিরুপমা মনে মনে ভাবছে, মামনি এতদিন পর অত্যাচার থেকে মুক্ত হতে পেরে কোথায় খুশি হবে তা না হয়ে বেজার হয়ে পড়ে আছেন। মামনিও অদ্ভুত, মামনির ছেলেও অদ্ভুত। এতদিন পর আফসারের জেল থেকে মুক্তি পেয়ে অবন্তিকা নিজের জীবনে নষ্ট করা সময়গুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলছেন। অবন্তিকার বিশ্বাস ছিল তার ছেলেটা একদিন তার হয়ে ঠিকই প্রতিবাদ করবে। নিজের দাম্পত্য জীবনে এই মুহূর্তটাই হয়তো অবন্তিকার একমাত্র প্রাপ্তি। নিরুপমা অবন্তিকার সামনে বসে বলতে থাকে, এত মনমরা হয়ে আছো কেন মামনি? তুমি জানো তোমার ছেলে আমাকে বিয়ের পর এখানেই নিয়ে এসেছিল। আমি কিন্তু এই এলাকাটা পুরোই চিনে ফেলেছি। অবন্তিকা মলিন হেসে নিরুপমার পানে চেয়ে শুধায়, তখন অরহানের বাবা তোমাকে সেই বাড়িতে নিয়ে আসতে ভোট দিয়েছিলেন, তাই অরহান তোমাকে এই কোয়ার্টারে নিয়ে এসেছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন নীরু। আমার মনটা কেমন যেন অশান্ত হয়ে আছে, খুব অস্থির অস্থির লাগছে আমার নীরু। অরহানের বাবা আবার রাগের মাথায় কি করে বসেন? আরে চিল করো মামনি, এত ভয় পেলে আর কখনো বেঁচে থাকার আনন্দ উপলব্ধি করতে পারবে না। সাহস করে যখন তুমি এই পর্যন্ত আসতে পেরেছো তাহলে সামনেও এভাবে এগিয়ে যেতে পারবে। নিরুপমা বুক ফুলিয়ে লেকচার দিতে থাকে। অবন্তিকা খানিকটা হেসে নিরুপমার গাল টেনে ধরে বলে, দুষ্টুকুটু মেয়েটা আমাকে মোটিভেশন দিচ্ছে। বাহ বাহ। নিরুপমা খিলখিল করে হেসে অবন্তিকাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দ শুনে নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে বলে, তোমার কাঠখোট্টা ছেলে এসে পড়েছে। নিরুপমা মিষ্টি করে হেসে দরজা খুলে দেখে ওরহান মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে রয়েছে। কারো দিকে ভালোভাবে না তাকিয়েই ওরহান সরাসরি রুমের ভেতরে চলে যায়। নিরুপমা অবাক নয়নে ওরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ওরহান রুমে বসে একের পর এক সিগারেট টানছে। যেসব সন্দেহজনক কর্মকাণ্ডের খোঁজ সে তার বাবার বিরুদ্ধে পেয়েছে তার এক বিন্দুও যদি সত্য প্রমাণিত হয় তাহলে সে কিছুতেই এই মানসিক ধাক্কা সহ্য করতে পারবে না। নিজের বাবাকে এত বছর ধরে সে নিজের আদর্শ ভেবেছে। তার বাবার আদর্শে উজ্জীবিত হয়ে ওরহান সেনাবাহিনীতে যোগদান করেছিল। এমনকি কিছু সময় পূর্বেও ওরহান ভেবেছিল তার বাবার নারীদের প্রতি শুধু দৃষ্টিভঙ্গি নেতিবাচক। কিন্তু যতই হোক তার বাবা নিজের কর্তব্যের প্রতি, নিজের দেশের প্রতি তো নিষ্ঠাবান থাকবেন। ওরহান আর ভাবতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে তার। এই বাবাকে সে চিনতে পারছে না কিছুতেই, নাকি তার দেখাতেই কোনো ভুল ছিল। ওরহান সকালে ঘটা কিছু ঘটনা স্মরণ করতে থাকে। সকালবেলা ওরহান নীরু আর তার মাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আরিফকে ফোন করে দেখা করতে বলে। আরিফ হন্তদন্ত হয়ে ছুটে আসে ওরহানের জিপের কাছে। নিরুপমার সাথে এই বাজে ধরনের কাজ কে করেছে সেটার প্রমাণ জোগাড় করতে তারা কালকের অনুষ্ঠানে কর্মরত সকল ওয়েটারদের তথ্য খুঁজে বের করতে থাকে। ওরহানের সন্দেহ যদিও তার বাবা আফসারের উপরেই ছিল, তবুও সে এ ব্যাপারে শক্ত প্রমাণ জোগাড় করে তার বাবার মুখোমুখি হতে চাচ্ছিল। আরিফ অনুষ্ঠানে সেদিন কর্মরত সকল ওয়েটারদের ধরে এনে ওরহানের সামনে দাঁড় করায়। প্রাথমিক জিজ্ঞাসায় কেউ কিছু স্বীকার না করলে মায়ের ওষুধ কাজে লাগানো হয়। তখন একজন ওয়েটার ভয়ার্ত কণ্ঠে বলে, স্যার, আমি ম্যাডামের জন্য আনা ড্রিঙ্কসের ট্রেটা কিছু সময়ের জন্য টেবিলে রেখে ফোনে একটু কথা বলছিলাম। ফোন রেখে যাওয়ার পর আমি একজনকে টেবিলে রাখা ড্রিঙ্কসের সামনে দেখি। ওরহান সে ওয়েটারের সামনে গিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, ওই লোক দেখতে কেমন ছিল? ওই স্যারটা তাড়াহুড়ো করে চলে যাওয়ায় তার মুখ আমি দেখতে পাই নাই। ওয়েটার ভয়ার্ত কণ্ঠে শুধায়। এই কথা শুনে রাগে ওরহান ওয়েটারের কলার চেপে জিজ্ঞেস করে, সে কি রঙের কাপড় পরেছিল? স্যার, এত মানুষের ভিড়ে আমি ওভাবে লক্ষ্য করিনি। ওরহান আরিফের দিকে ইশারা করে সকল ধরে আনা ওয়েটারদের ছেড়ে দিতে বলে। ওরহান ভাবে তার বাবা হয়তো কাউকে দিয়ে এই কাজ করিয়েছিল। এই সন্দেহ থেকে ওরহান আফসারের ফোনের কল লিস্ট চেক করার সিদ্ধান্ত নেয়। ওরহান আরিফকে তার বাবার কল লিস্ট বের করার অর্ডার দেয়। আরিফ প্রথমে এই কাজ করতে ইতস্ততা বোধ করে।
আরিফ আমতা আমতা করে বলে, স্যার আমি এক্সপার্ট স্যার আমি এক্সপার্টদের দিয়ে এই কাজ করাতে তো পারি, কিন্তু পরে যদি আমার জবাবদিহির মধ্যে পড়তে হয়, আফসার স্যারের কানে খবর গেলে আগে আমাকে সরাসরি শ্যুট করবেন। ওরহান আরিফকে আশ্বস্ত করে শুধায়, কিছু হবে না আরিফ, দরকার পড়লে মুখ বন্ধ করার জন্য টাকা ফেলে কাজ করাবে, যাতে বাবার কানে খবর না পৌঁছায়। তারপরও বাবা যদি আজ করতে পারে, তাহলে সব জবাবদিহি আমি করব। আরিফ এক পর্যায়ে রাজি হয়ে আফসারের কল লিস্ট বের করে ওরহানের কাছে নিয়ে আসে। আফসারের কল লিস্ট দেখে ওরহান অবাক হয়ে যায়, কেননা সেখানে মেজর ফাহমিদের ফোন নাম্বারে প্রায় অনেকবার যোগাযোগ করা হয়েছিল। ওরহানের বুঝতে আর বাকি রইল না যে তার বাবা ওই লম্পট ফাহমিদকে দিয়েই এই কাজ করিয়েছে। ওরহান সিদ্ধান্ত নেয় আজকেই তার বাবার সাথে সে এই বিষয়টি নিয়ে কথা বলবে। তবে ওরহান কি ভেবে যেন আফসারের কল লিস্টটি আরও একবার চেক করলো। ভালোভাবে চেক করার পর ওরহান হতবাক হয়ে গেল, কেননা আফসারের সাথে ফাহমিদের আরও অনেক আগে থেকেই বিভিন্ন সময় বিভিন্ন তারিখে কথা হয়েছে। ওরহান ভেবে পায় না আফসারের শুধুমাত্র ফাহমিদের সাথে এত যোগাযোগ করার কারণ কি। মনের মধ্যে সৃষ্ট কৌতূহল থেকে ওরহান আফসারের কেবিনের তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। ওরহান আফসারের অবর্তমানে তার কেবিনে প্রবেশ করে তল্লাশি করতে থাকে। ওরহান অনেক খোঁজার পর একটা অদ্ভুত ডায়েরি খুঁজে পায়। কোড ল্যাঙ্গুয়েজে বিভিন্ন বিষয় ডায়েরিতে লেখা ছিল, যার আগামাথা বোঝার জন্য ওরহানের অনেক রিসার্চ করতে হবে। ওরহান সেই ডায়েরির ছবি তুলে তার বাবার কেবিন থেকে বের হয়ে যায়। এখন সে আর আফসারকে সরাসরি কিছু জিজ্ঞেস করবে না। ওরহানের মনে এখন অন্য আরেক সন্দেহ ঢুকেছে। আচ্ছা, তার বাবা কি সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে কোনো অকারেন্স করছেন? ওরহানের বুকটা ধক করে ওঠে। পরক্ষণেই স্বগোক্তি করে ওরহান বলে ওঠে, না না, তার বাবা যত উগ্র মানসিকতার হোক, এতটা নিচে নামতে পারবে না কিছুতেই। এভাবেই দনমন করতে করতে ওরহান গম্ভীর হয়ে বাড়ি ফিরে আসে। বর্তমানে ওরহান সিগারেট টানছে আর জীবনের বিভিন্ন হিসেব মিলাচ্ছে। ওরহানের খুবই বিট্রিট ফিল হচ্ছে। সে যা সন্দেহ করছে তা যদি সত্যি হয়, তাহলে এই চরম আঘাত কি সে সহ্য করতে পারবে? ওরহানের নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি মনে পড়ে, যখন সেনাবাহিনীর বীরত্বের জন্য তার চোখের সামনে তার বাবাকে পুরস্কৃত করা হচ্ছিল। সবকিছু কি তাহলে ছলনা ছিল? সবার সামনে ভালো হওয়ার মুখোশ ছিল? নিরুপমা রুমের দরজার সামনে এসে ওরহানের পানে তাকিয়ে রইল। ওরহানের আজ খুবই অন্যরকম গম্ভীর লাগছে। নিরুপমা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানায় হেলান দিয়ে বসা ওরহানের দিকে। ওরহান অন্যমনস্ক হয়ে রয়েছে। নিরুপমা যে তার পাশে এসে বসেছে এটাও ওরহান খেয়াল করল না। নিরুপমা জোরে জোরে কেশে ওরহানের দৃষ্টি নিজের দিকে আকর্ষিত করলো। ওরহান এবার নিরুপমার দিকে তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া করল না। নিরুপমা মৃদু হেসে জিজ্ঞেস করলো, আপনার কি মন খারাপ? ওরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, শুয়ে পড়ো নিরু, অনেক রাত হয়ে গেছে। নিরুপমা ওরহানের পাশাপাশি বসে হঠাৎ ওরহানকে টান দিয়ে ওরহানের মাথা নিজের কোলের উপর নিয়ে ওরহানের চুলে বিলি কাটতে লাগলো। ওরহান এক অদ্ভুত কষ্ট চোখে নিয়ে নিরুপমার পানে তাকিয়ে আছে। নিরুপমা ওরহানকে মিষ্টি হাসি উপহার দিয়ে শুধায়, নিজের কষ্টগুলো এভাবে লুকিয়ে রাখেন কেন? পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ কারা জানেন? যারা নিজেদের অনুভূতিগুলো, কষ্টগুলো কারোর সামনে ব্যাখ্যা করতে পারে না। মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে হয়। কষ্টগুলো যতই ভেতরে চেপে রাখবেন, ততই আপনার নিঃশ্বাস ভারী হতে থাকবে। তাই নিজের কষ্টগুলোকে প্রকাশের মাধ্যমে মুক্ত বাতাসে ছেড়ে দিবেন। দেখবেন সকল অস্থিরতা, ব্যাকুলতা দূর হয়ে যাবে। ওরহান অপলক দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে থাকে। কতটা স্নিগ্ধতা, শীতলতা আছে নিরুর সান্নিধ্যে। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলে, আমি ক্লান্ত হয়ে গেছি নিরু, ভীষণ ক্লান্ত। জীবন এত জটিল কেন হয় বলো তো? সুখের মুহূর্তগুলো কেন এত সীমিত হয়? যাদেরকে আমরা নিজের জীবনের থেকে বেশি গুরুত্ব দিই, ভালোবাসি, তারা কেন আমাদের সাথে ছলনা করে? কেন মানুষ ছলনার মুখোশ পরে ঘুরে বেড়ায়? আমার অনেক কষ্ট হচ্ছে নিরু। আমি বাবার স্বপ্ন মেনে নিতে পারবো, কিন্তু দেশদ্রোহীতে মেনে নিতে পারবো না। নিরুপমা চমকে উঠে ওরহানের কথা শুনে ওরহানের পানে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করে, বাবা কি করেছেন? ওরহান এবার নিরুপমার কোল থেকে উঠে সোজা হয়ে বসে, গম্ভীর কণ্ঠে শুধায়, আমি বাবার একটা ডায়েরি পেয়েছি। যদিও সেখানে স্পষ্ট করে কিছু লেখা নেই, তবু ডায়েরির লেখাগুলো ভালোভাবে পড়ে
আমি একটি বিষয় আজ করতে পেরেছি। কি বিষয়? বাবা হয়তো নিজের স্বার্থের জন্য কিংবা টাকার ক্ষমতার লোভে সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে অনেক গোপন তথ্য ফাঁস করেছেন, কিংবা আরও বিভিন্ন অকারেন্সের সাথে যুক্ত আছেন। নিরুপমা অবাক নয়নে ওরহানের কথা শুনছে। ওরহানের হঠাৎ কি হলো কে জানে। নিরুপমাকে জড়িয়ে ধরে ওরহান নিজের ভিতর চেপে রাখা সমস্ত কষ্টগুলো অশ্রুর মাধ্যমে মুক্ত করে দিল। ওরহান কোনো শব্দ করছে না, শুধু নিঃশব্দে কান্না করে যাচ্ছে। অশ্রুবিন্দুগুলো নিরুপমার ঘাড়ে স্পর্শ করছে। ওরহানের এই অশ্রু নিরুপমার বুকের ভেতর তীর তীর করে বিঁধল। তার কাঠখোট্টা মেজরটা কেন কান্না করে স্বভাব বিরুদ্ধ আচরণ করবে? ওরহানের এই কষ্ট নিরুপমার অস্থিরতা বাড়িয়ে তুলল। ওরহানকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে নিরুপমা নিজের আর ওরহানের মনকে একটু শান্ত করার চেষ্টা করল। তুমি কি রকম আহাম্মকের মতো কাজ করলে ফাহমিদ? ওই মেয়ের ড্রিঙ্কসে নেশার ওষুধটা মিশাতে গেলে কেন, কি জন্য? আরহান এখন আমাকেই সন্দেহ করছে। ও যদি তোমার আর আমার একসঙ্গে লিঙ্ক থাকার কথাটা বের করতে পারে, তাহলে আরো অনেক বিষয়ই তার সামনে ফাঁস হয়ে যেতে পারে। আফসার রাগান্বিত স্বরে ফাহমিদকে শাসালেন। ফাহমিদ হুইস্কির গ্লাস নিয়ে এক চুমুক মুখে দিয়ে বলে, কিভাবে ফাঁস হবে স্যার? আমরা তো আর সরাসরি কোনো কথা বলি না, যা বলি কোড ল্যাঙ্গুয়েজে বলি। ওরহান আজ করতে পারলেও কিছু প্রমাণ করতে পারবে না। আফসার অস্থির কণ্ঠে শুধায়, প্রমাণ না করতে পারুক, সন্দেহ তো করতে পারে। ছেলেটা আমাকে বড্ড রেসপেক্ট করে, অন্তত ওর সামনে আমি খারাপ হতে পারবো না। তুমি ওই মেয়েকে এখনো মারতে পারোনি কেন? ওই মেয়ের জন্যই আরহানের আমার প্রতি সন্দেহ তৈরি হয়েছে। এই মেয়েটার জন্য আরহান আমার থেকে দূরে সরে যাচ্ছে। ওই মেয়েটাকে আমি ছাড়বো না, কিছুতেই না। ফাহমিদ শয়তানি হেসে বলে, আমি তো সুযোগের অপেক্ষায় আছি স্যার, সুযোগ পেলে আপনার কাজও সেরে ফেলবো। ওরহান নিরুপমাকে আষ্টেপৃষ্টে আঁকড়ে রেখেছে। নিরুপমা ওরহানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। ওরহানের অস্থিরতা, কষ্টগুলো একটু একটু করে নিষ্প্রভ হচ্ছে। ওরহান মনে মনে ভাবছে, যে নারীর সান্নিধ্যকে সে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করত, সেই নারীর সান্নিধ্য আজ তাকে স্বস্তি প্রদান করছে। কি অদ্ভুত শিক্ষা ছিল তার বাবার, কতই না বোকা ছিল সে নিজেও। এসব ভাবতে ভাবতে ওরহান ঘুমিয়ে গেল। নিরুপমা ওরহানের মাথায় হাত বুলাতে বুলাতে খেয়াল করলো ওরহান ঘুমিয়ে পড়েছে। মুখটা কেমন মলিন হয়ে রয়েছে। নিরুপমার অন্তরে তীব্র যন্ত্রণা অনুভূত হলো। ওরহানের মুখশ্রীর পানে তাকিয়ে নিরুপমা মনে মনে ভাবল, আচ্ছা, এই নিষ্ঠুর মানুষটাও যে এত কোমল হতে পারে, এটা কি আমি কখনো কল্পনা করতে পেরেছিলাম? নিরুপমা স্বগোক্তি করে বলে, না, হয়তো পারিনি। নিরুপমা ওরহানের মুখশ্রীর পানে তাকিয়ে আবার ভাবনায় মগ্ন হয়ে পড়ল। কিন্তু ওনার কষ্টে আমার এত কষ্ট অনুভব হচ্ছে কেন? তাহলে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম? আমার মন একই সর্বনাশ করে ফেললো। ওরহান ইউনিফর্ম পরিধান করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওরহান মনে প্রাণে চায় তার ধারণা ভুল প্রমাণিত হোক, কিন্তু তার ধারণা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে ওরহান নিজ হাতে তার বাবাকে শাস্তি দেবে। ওরহান নিরুপমার কপালে আলতো করে চুমু দিয়ে বেরিয়ে যেতে নিলে নিরুপমা তার হাত ধরে আটকে ফেলে। মুগ্ধ চাহনি নিয়ে ওরহানের পানে তাকিয়ে ভালোবাসার শব্দটি বলতে গিয়েও থেমে যায়। ওরহান নিরুপমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধায়, কি বলতে চাও নিরু? নিরুপমার দৃষ্টি নামিয়ে শাড়ির আঁচল পেঁচাতে থাকে। যদিও ওরহান তার স্বামী, তবুও ওরহানকে ভালোবাসে বলতে তার কেমন যেন লজ্জা লাগছে। মুগ্ধ নয়নে ওরহানের পানে চেয়ে নিরুপমা মিষ্টি হেসে শুধায়, নাস্তা করে যাবেন না? আজ সময় নেই নিরু, দেরি হয়ে যাচ্ছে। তুমি আর মামনি খেয়ে নিও, আর কেউ আসলে জিজ্ঞেস করে ভালোভাবে চেয়ে দরজা খুলবে, কেমন? ওরহান আরও একবার নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বেরিয়ে যায়। নিরুপমার বড্ড ইচ্ছে করছিল নিজের অধরে ওরহানের ঠোঁটের ছায়া পেতে, কিন্তু ওরহান সেটা না করলে নিরুপমা অভিমান করে মুখ ফুলিয়ে রান্নাঘরে চলে যায়। অবন্তিকার এতদিন পরে একটু মুক্ত মুক্ত লাগছে। আজ তার এই বাড়িতে কোনো আতঙ্ক অনুভূত হচ্ছে না। সবকিছু কারো মনের মতো করে গোছানোর জন্য অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। তবুও মনে কিছুটা অস্থিরতা রয়েই গেছে। হঠাৎ অবন্তিকার দৃষ্টি যায় রান্নাঘরের দিকে। নিরুপমাকে মুখ ফুলিয়ে রান্না করতে দেখে অবন্তিকা মুচকি এসে নিরুপমার কাছে এগিয়ে গিয়ে শুধায়, আমার নিরুমণিটার কি হয়েছে? মুখ ফুলিয়ে রেখেছে কেন? আবার আমার ছেলের সঙ্গে মান অভিমান চলছে নাকি? নিরুপমা মুখ ভেঙচি দিয়ে বলে, তোমার ছেলে বড্ড পচা মামনি, আজ তো একটা কাঠখোট্টা। তাই নাকি?
এত কাঠখোট্টা হলে যাওয়ার আগে আমাকে তোর অস্থিরতায় ব্যাগরা দিয়ে যেত না? তুই নাকি শুকিয়ে গেছিস, কলেজে গিয়ে ক্লাস শেষে নাকি ঠিক মতো খাস না। আমাকে অর্ডার দিয়ে গেছে তোকে যেন জোর করে খাইয়ে দেই। অবন্তিকার কথা শুনে নিরুপমা চোখ মুখ কাচুমাচু করে তাকিয়ে থাকে। অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমা গাল টেনে চলে যান। এসব রান্না আমি আর মিনু দেখছি। তুই কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। অরহান তোকে কলেজে ঠিক মতো পৌঁছে দেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিবে বলছে। নিরুপমা যাওয়ার আগে এক পলক অবন্তিকার দিকে চেয়ে কাল ওরহানের কথা বলা স্মরণ করে। মনে মনে ভাবে, থাক, মামুনিকে এসব বিষয় এখন জানানো ঠিক হবে না। নিরুপমা কলেজে আসার পরে জেসমিন আর শিমু নিরুকে চেপে ধরে জিজ্ঞেস করে, কি রে নিরু, সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আসছে, জিজু তোর জন্য কি করবে রে? নিরুপমা লজ্জায় রাঙা মুখ করে তাদের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এসব ফালতু কথা বাদ দিয়ে চলো ক্লাসে যাই। ক্লাস শেষে কলেজ থেকে বের হবার পর নিরুপমা দেখে ওরহান নিরুপমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য জিপে করে একজনকে পাঠিয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে নিজে আসতে পারেনি। নিরুপমা বাসায় ফিরে এসে ক্যালেন্ডার দেখতে থাকে। নিরুপমা মনে মনে ভাবে, ভালোবাসা দিবসে সে নিজের ভালোবাসা ওরহানের সামনে প্রকাশ করবে। ওরহানের কথা চিন্তা করতে নিরুপমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওরহানের আদর পাওয়ার সুপ্ত বাসনা মনে জেগে ওঠে। নিরুপমা লজ্জায় 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। ওরহান ডিউটিতে পৌঁছেই আরিফকে ফাহমিদের পেছনে লাগিয়ে দেয়। ফাহমিদ কোথায় কোথায় যায়, কার কার সাথে দেখা করে, সবকিছু তথ্য জোগাড় করে তাকে রিপোর্ট দিতে বলে। এরই মধ্যে আফসারের সাথে ওরহান মুখোমুখি হলে আফসার ওরহানের সামনে এসে নরম সুরে বলেন, আরহান, অভিমান ভুলে বাড়িতে ফিরে চলো। এভাবে তোমার মা আর স্ত্রীকে নিয়ে আলাদা থাকলে আমাকেই জবাবদিহিতা করতে হবে। ওরহান সরু দৃষ্টিতে তার বাবার পানে তাকিয়ে বলে, জবাবদিহিতার ভয়ে কি তুমি আমাদের বাসায় ফিরে যেতে বলছো বাবা? ওরহানের পাল্টা প্রশ্নে আফসার অপ্রস্তুত হয়ে যান। রাগে মাথা দপদপ করলেও নিজেকে সংযত করার চেষ্টা করেন। ওরহান ঘৃণা মিশ্রিত সন্দেহপ্রবণ দৃষ্টিতে তার বাবার পানে এক পলক তাকিয়ে নিঃশব্দে প্রস্থান করে। ওরহানের এই চাহনি আফসারের দৃষ্টি এড়ায়নি। আফসার মনে মনে ভাবেন, ছেলেটা কি কিছু আঁচ করতে পেরেছে নাকি? ডিউটি শেষ করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে ওরহানের অনেক দেরি হয়ে যায়। ব্যস্ততার কারণে নিরুপমার কল সে রিসিভ করতে পারেনি। ওরহান মনে মনে ভাবে, নিরুটা মনে হয় বড্ড অভিমান করে বসে আছে। ওরহান বাসায় পৌঁছে দেখে ঠিকই নিরুপমা রাগ করে বসে আছে, চোখ মুখ ফুলিয়ে রেখেছে। নিরুপমার থুতনিতে হাত রেখে ওরহান শুধায়, কান্না করছে কেন? আমি কি মরে গেছে? একদম বাজে কথা বলবেন না। তাহলে কান্না কেন করেছ? একটু ব্যস্ত ছিলাম, আমি সেজন্যই তোমার কল রিসিভ করতে পারিনি। আই এম সো সরি। ওরহানের আদুরে বাক্য শুনে নিরুপমা খুশি হয়ে যায়। ওরহানের বুকের ভেতর লুকিয়ে পড়ে। নিরুর এমন আচরণে ওরহান একটু অবাক হয় বটে, তবে নিরু যে তার কেয়ার করছে, তাকে নিয়ে ভাবছে, এটা চিন্তা করে মনে মনে আনন্দিত হয়। ওরহান বাড়ি ফিরে আসার পর থেকে নিরুপমা বারবার ওরহানের সামনে ঘুরঘুর করছে। নিরুপমার মনের অবস্থা বুঝতে পেরে ওরহান নিজে থেকেই নিরুপমাকে কাছে টেনে নেয়। শাড়ির আঁচল সরিয়ে নিরুপমার উন্মুক্ত পেটে হাত বুলাতে থাকে। নিরুপমা কেঁপে উঠে ওরহানের হাত খামচে ধরে, তবে সরে যাওয়ার চেষ্টা করে না। ওরহান মোহনীয় দৃষ্টিতে নিরুপমার পানে চেয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎই ওরহান নিরুপমাকে নিজের নিচে ফেলে নিরুপমার কপালে, গালে, গলায় অজস্র চুমু এঁকে দিতে থাকে। নিরুপমার অদ্ভুত ভালো লাগছে ওরহানের এই ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে। তীব্র অনুভূতি নিয়ে ওরহান নিরুপমার অধর স্পর্শ করতে নিলে নিরুপমা হঠাৎ ওরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে গিয়ে গড়গড় করে বমি করতে থাকে। ওরহান অস্থির হয়ে বাথরুমের দিকে ছুটে যায়। নিরুপমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখে পানি ছিটিয়ে দিতে থাকে। নিরুপমা একটু সুস্থ হলে ওরহান নিরুপমাকে কোলে করে বিছানায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে পানি খেতে বলে। নিরুপমা পানি খেয়ে ওরহানের পানে চেয়ে থাকে। তোমাকে মানা করেছিলাম না রাস্তার ধারে বসে দোকান থেকে ফুচকা না খেতে? দেখেছো, অসুস্থ হয়ে গেলে। কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এখন ঘুমিয়ে পড়ো। ওরহান নিরুপমাকে নিজের বুকে জড়িয়ে শুয়ে পড়ে। তবে নিরুপমার মনে তো অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিরুপমার পাকনা মন তাকে বলছে সে মা হতে চলেছে। ওরহানের কাছে নিজের ভালোবাসা প্রকাশের আগেই কি ওরহানের ভালোবাসার চিহ্ন তার গর্ভে এসে পড়ল? নিরুপমা এসব ভেবে মুচকি হেসে ওরহানের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। সকালে ওরহান রেডি হয়ে চা খেতে খেতে নিরুপমাকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে।
ওরহান আজ নিরুপমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। নিরুপমা ওরহানের সামনে এসে পট করে বলে বসে, আমার কোনো অসুখ হয়নি, আমার বাচ্চা হবে। নিরুপমার কথা শুনে ওরহান বিষম খেয়ে যায়। মাত্র চায়ের কাপে ওরহান চুমুক দিয়েছিল। নিরুপমার কথা শুনে চা ওরহানের গলায় গিয়ে ঠেকে। চায়ের কাপ পাশে রেখে জোরে জোরে কাশতে থাকে। নিরুপমা ওরহানের পিঠ চাপড়ে কাশি বন্ধ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ওরহান একটু স্বাভাবিক হলে অবাক দৃষ্টি নিয়ে নিরুপমার পানে তাকিয়ে শুধায়, সো সত্যি নিরু, তুমি কিভাবে জানলে? নিরুপমা মিষ্টি হাসি দিয়ে নিজের পেটে হাত রেখে বলে, আমার সেটাই মনে হচ্ছে। ওরহান উঠে নিরুপমার বাহু চেপে ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, মনে হচ্ছে মানে কি? তো তুমি শিওর না? শিওর হব কিভাবে? আমি তো টেস্ট করাইনি, আজকে গিয়ে টেস্ট করাবো। নিরুপমার কথা শুনে ওরহানের মনে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়। সে এরকম অনুভূতির সম্মুখীন কখনো হয়নি। নিরুর কথা যদি সত্যি হয় তাহলে তো সে বাবা হয়ে যাবে। বাবা হওয়ার চিন্তা মাথায় আসতেই ওরহানের মনে ভালো লাগার শিহরণ বয়ে যায়। খুশিতে নিরুপমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ওরহান। নিরুপমাকে নিয়ে ওরহান চেক আপ করানোর জন্য রওনা হয়। নিরুপমার মুখশ্রীতে মিষ্টি হাসি লেগেই আছে। এর মধ্যে বাচ্চার নাম কি রাখবে তাও মনে মনে ঠিক করে ফেলেছে নিরুপমা। নিরুপমাকে হাসি খুশি দেখে ওরহানের মন ভালো হয়ে যায়। এই জটিল জীবনে যদি এক নিষ্পাপ শিশুর আগমন ঘটে তাহলে তার জীবনটাও ফুরফুরে হয়ে যাবে। ওরহান মনে মনে ভাবে, তার বাচ্চাকে সে তার বাবার মতো স্ট্রিক্টলি বড় করবে না, বরং আদর দিয়ে মাথায় তুলে রাখবে। কিন্তু চেক আপ করানোর পর ডাক্তারের কথা শুনে নিরুপমার মন ভেঙে যায়। ডাক্তার নিরুপমার চেক আপ করে বললেন, আপনার কোনো বাচ্চা হবে না, আপনার শুধু ফুড পয়জনিং হয়েছে। সম্ভবত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে এমনটা হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খেলেই। ডাক্তারের কথা শুনে ওরহান নিরুপমার মুখশ্রী পানে চেয়ে দেখে নিরুপমা মুখ মলিন করে বসে আছে। মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে নিরুপমা সত্যি সত্যি কান্না জুড়ে দেয়। ওরহান নিরুপমাকে কেবিনের বাইরে রাখা চেয়ারে বসিয়ে সান্ত্বনা দিতে থাকে। কান্না করো না নিরু, আমি তো তোমাকে আগেই বলেছিলাম রাস্তার ধারে এসব ফুচকা টুচকা খাওয়ার জন্যই তোমার এমন হয়েছে। আর তোমার যে এত বাচ্চার শখ তা তো জানতাম না। তার মানে বাচ্চা হবে না জেনে আপনি খুশি হয়েছেন, তাই না? সেটা কেন হবে নিরু? আমি তোমার মতে কষ্ট পেয়েছি। এবার উঠো, বাসে চলে যাব, চলো। ওরহান নিরুপমাকে গাড়িতে বসতে বলে ওষুধ কিনতে চলে যায়। নিরুপমা গাড়ির সামনে এসে গাড়ির ভেতরে না বসেই ওরহানের আসার অপেক্ষা করতে থাকে। মেডিসিন কিনে নিরুপমার দিকে এগিয়ে আসতে আসতে ওরহান হঠাৎ নিরুপমার মুখশ্রীতে লেজার লাইট লক্ষ্য করে। লেজার রশ্মির দিকে ভালোভাবে দৃষ্টিপাত করলে ওরহান সাথে সাথেই বুঝতে পারে কেউ নিশানা ঠিক করছে নিরুপমাকে শুট করার জন্য। নিরুপমা ওরহানের দিকে চেয়ে রয়েছিল। হঠাৎ ওরহানকে চিৎকার করে তার দিকে ছুটে আসতে দেখে নিরুপমা কিছুই বুঝে উঠতে পারে না। ওরহান চিৎকার করে দৌড়ে এসে নিরুপমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে ফাহমিদের নিশানা মিস হয়ে যায়। তবে গুলিটা নিরুপমার মাথায় না লাগলেও কোমরে গিয়ে লাগে। আকস্মিক এই ঘটনায় ওরহান বাকরুদ্ধ হয়ে যায়। ওরহান অস্থির হয়ে নিরুপমাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিরুপমা ডাকতে থাকে। চারিদিক রক্তে ভেসে গেছে, ঠিক তার দুঃস্বপ্নের মতো। নিরুপমা ব্যথায় কাতরাচ্ছে। নিরুপমার এই অবস্থা দেখে ওরহান নিরুপমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। আশেপাশে মানুষজন ছুটে আসায় সেখানে ভিড় হয়ে যায়। ওরহানের সেই দিকে কোনো ধ্যান নেই। নিরুপমাকে কোলে তুলে ওরহান দৌড়ে আবার সিএমএইচ এর দিকে ছুটে যায়। চিৎকার করে ডাক্তার আর নার্সদের ডাকতে থাকে। লামিয়া একজন রোগীর চেক আপ করে মাত্র কেবিন থেকে বের হচ্ছিল। ওরহানের চিৎকার শুনে লামিয়া দৌড়ে বাহিরে এসে ওরহানকে তার স্ত্রীকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। ওরহানের শার্ট নিরুপমার রক্তে ভিজে একাকার হয়ে গেছে। লামিয়া হন্তদন্ত হয়ে ছুটে এসে নার্সকে বলে নিরুপমাকে ওরহানের কোল থেকে নামিয়ে স্ট্রেচারে শুইয়ে দিতে। ওরহান কান্না করতে করতে নিরুপমাকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে নিরুপমাকে ডাকতে থাকে। নিরু জান, প্লিজ ওঠো, আমি শেষ হয়ে যাবো তোমার কিছু হলে, কথা বলো প্লিজ। নিরুপমা ব্যথা সহ্য করতে না পারে অজ্ঞান হয়ে যায়। কোনো ধরনের রেসপন্স করছে না। লামিয়া এগিয়ে এসে নিরুপমার পালস চেক করে দ্রুত নিরুপমাকে আইসিইউতে নিয়ে যায়। ওরহান নিরুপমার সাথে ভেতরে যেতে চাইলে লামিয়া ঢুকতে দেয় না। ওরহান কান্নাজড়িত কণ্ঠে লামিয়াকে অনুরোধ করে বলতে থাকে, নিরু বেঁচে আছে তো? ওকে প্লিজ সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও লামিয়া। আমার নিরুকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। নিরু আমার জীবন হয়ে গেছে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওরহানের কষ্টজড়িত কণ্ঠস্বর শুনে লামিয়ার বুকে তীব্র এক যন্ত্রণা অনুভূত হয়। গভীর কণ্ঠে সে শুধায়,
আমি চেষ্টা করব। লামিয়া আর কথা না বাড়িয়ে দ্রুত আইসিইউর ভিতরে ঢুকে যায়। অন্যদিকে ফাহমিদ এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে নিলে তার সামনে কেউ বন্দুক তাক করে বলে সারেন্ডার করতে। ফাহমিদ পেছনে ফিরে আরিফকে দেখে চেঁচিয়ে উঠলে আরিফ বলে, আমি আপনার পিছে অনেক আগে থেকেই করছিলাম স্যার, তবে অনেক দূর থেকে। দুর্ভাগ্যবশত আমি বুঝতে পারিনি আপনি স্যারের ওয়াইফকে এভাবে শ্যুট করবেন। দূর থেকে আপনাকে আটকাতে আস্তে আস্তে আপনি ততক্ষণে গুলি ছুড়ে দিলেন। আপনাকে আমার সাথে সামরিক আদালতে যেতে হবে এখনই। ফাহমিদ আরিফকে ম্যানিপুলেট করে বিভিন্ন লোক দেখাতে চায়। আরিফ তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আরহান স্যার ঠিকই সন্দেহ করেছিলেন, কিন্তু সবাই তো আর আপনার মতো লোভী আর দেশদ্রোহী হয় না স্যার। আমি দেশের জন্য কাজ করি, আমাকে লোভ দেখে লাভ নেই। আরহান স্যার আপনার কি অবস্থা করে এটাই এখন দেখার পালা, চলুন। আইসিইউর ভিতরে নিরুপমার চিকিৎসা চলছে। লামিয়া এসে নিরুকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলে। লামিয়া ইউনিফর্মের সাথে হ্যান্ড গ্লাভস আর মাস্ক পরিধান করে নিরুপমার অপারেশন করার জন্য তৈরি হয়। নিরুপমার নিস্তেজ মুখশ্রীর পানে এক পলক তাকিয়ে লামিয়া ওরহানের প্রতি তার নিষিদ্ধ অনুভূতির কথা স্মরণ করে। সেদিন অনুষ্ঠানে নিরুপমার সাথে ওরহানের কাটানো হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো তার অন্তরে তীর করে বিঁধেছিল। লামিয়া চাইলে এখন নিরুপমাকে ওরহানের জীবন থেকে সরিয়ে দেবার শেষ চেষ্টা করতে পারে, তবে নিজের ঈর্ষণীয় অনুভূতি আর কর্তব্যের মধ্যে লামিয়া নিজের কর্তব্যকে বেছে নেয়। লামিয়া আর দেরি না করে নিরুপমার অপারেশন করা শুরু করে। ওরহান অপারেশন থিয়েটারের বাইরে নিস্তব্ধ হয়ে বসে আছে। আকস্মিকভাবে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা ওরহানকে পুরো স্তব্ধ করে দিয়েছে। হাত পা যেন ক্রমশ অবশ হয়ে আসছে, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। ওরহানের যেন শ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে বারবার। এই তো কিছু মুহূর্ত আগেও সে আর নিরু একসঙ্গে কতটা সুখী ছিল। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তার। নিরুপমার সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি ওরহানের চোখের সামনে ভেসে আসছে। নিরুর রোদ্দুরের মতো ঝলমল করা হাসি, চাঁদের মতো স্নিগ্ধ করা মুখশ্রী বারবার ওরহানের স্মৃতিতে এসে তাকে কষ্ট দিচ্ছে। হৃদয়ের যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওরহান মনে মনে আল্লাহকে বলতে থাকে, এই তো আমি বাঁচতে শিখেছিলাম, জীবনের আনন্দগুলো উপলব্ধি করা শিখেছিলাম। আমি আবার নিজের অতীতের সেই নিস্তব্ধ জীবনে ফিরতে চাই না। আমি আমার নিরুর সাথে বাঁচতে চাই। আমি নিরুর সাথে জীবনের প্রতিটা মুহূর্ত আর একবার আনন্দের সাথে উপলব্ধি করতে চাই। আমার নিরুকে নিয়ে যেও না আল্লাহ, আর কোনো মানসিক ধাক্কা আমি সহ্য করতে পারবো না। এবার সত্যি আমি শেষ হয়ে যাব। প্রায় ঘন্টাখানেক পর লামিয়া ওটি থেকে বেরিয়ে আসে। ওরহান দৌড়ে লামিয়ার দিকে ছুটে যায়, ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে, আমার নিরু কেমন আছে লামিয়া? ও ঠিক আছে তো? বেঁচে আছে তো? বলো না, নিরু কি চোখ খুলেছে? আমি আমার জানকে দেখবো এখনই। লামিয়া অবাক নয়নে ওরহানকে দেখছে। কতই না বদলে গিয়েছে ওরহান। এই ওরহানের সাথে আগে রুড, কঠোর এবং নিষ্ঠুর ওরহানের যেন আকাশ পাতাল তফাৎ। নিরুকে যে ওরহান এতটা ভালোবাসে এটা তার কল্পনার বাহিরে ছিল। লামিয়ার নীরবতায় ওরহানের অস্থিরতা আর ভয় আরো বেড়ে যায়। অশ্রুসিক্ত নয়নে লামিয়ার বাহু চেপে কান্না জড়িত কণ্ঠে ওরহান চিৎকার করে বলে ওঠে, উত্তর দিচ্ছ না কেন? থাক, তোমার কিছু বলতে হবে না, আমি নিচে গিয়ে আমার জানকে দেখে আসছি। ওরহানের কথায় লামিয়ার হুঁশ ফিরে আসে। লামিয়া ওরহানের হাত ধরে আটকে বলে, এখন তোমার স্ত্রীর কাছে যাওয়া যাবে না অরহান। মাত্র তোমার স্ত্রীর কোমর থেকে অপারেশন করে গুলি বের করা হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা আরও ঘন্টাখানেক অবজারভেশনে রাখবো, তারপর তুমি চাইলেই দেখা করতে পারবে। আপাতত তাকে আইসিইউতে রাখা হবে। ওরহান যেন কষ্টের মাঝেও ক্ষণিকে স্বস্তি পায়। তার মানে তার নিরু বেঁচে তো আছে। ওরহান একটু শান্ত হয়ে লামিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও লামিয়া, আমার তোমার সাথে রুড ব্যবহার করা উচিত হয়নি। আমার মাথায় কাজ করছিল না। নিরুকে বাঁচানোর জন্য আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। লামিয়া গম্ভীর কণ্ঠে বলে, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি অরহান। আর যদি এসাই আমি নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতাম, তাহলে একজন ডক্টর হিসাবে কখনোই নিজের ব্যক্তিত্বের মুখোমুখি আমি হতে পারতাম না। বাই দ্য ওয়ে, নিরুকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, নিরুর জ্ঞান ফিরতে সময় লাগবে। লামিয়া কথাগুলো বলে মলিন হেসে চলে যায়। ওরহান আইসিইউর বাহিরে দাঁড়িয়ে নিরুপমাকে কখন সচক্ষে দেখতে পারবে সে অপেক্ষায় আছে। অনেকক্ষণ কেবিনের বাহিরে পায়চারি করে ক্লান্ত হয়ে ওরহান আবার বসে পড়ে। লামিয়া নিজের কেবিনে বসে প্রথমে আফসারকে কল করে।
কিন্তু আফসার কল রিসিভ না করায় লামিয়া ওরহানের মাকে ফোন করে। নিরুপমার খবর জানালে অবন্তিকা যেন আকাশ থেকে পড়েন। দৌড়ে গাড়ি ঠিক করে সিএমএইচ এর উদ্দেশ্যে রওনা হন তিনি। লামিয়া কথা শেষ করে আবার আইসিইউর সামনে এসে ওরহানকে চুপচাপ বসে থাকতে দেখে। এই কয়েক ঘন্টার মধ্যেই তার ভালোবাসার মানুষটি কেমন নিস্তেজ হয়ে গেছে। লামিয়া ওরহানের পাশের সিটে বসে পড়ে। ওরহানের কাঁধে বন্ধুত্বের হাত রেখে নরম স্বরে বলে, তোমার স্ত্রী ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওরহান আইসিইউর বন্ধ দরজার সামনে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলে, ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলার অনুভূতি আর ভয় যে কতটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হয়, আজ আমি সেটা হারে হারে টের পাচ্ছি। লামিয়া ওরহানের কথায় অর্থ খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরে শান্ত দৃষ্টিতে ওরহানের পানে তাকিয়ে থাকে। এরই মধ্যে অবন্তিকা দৌড়ে ওরহানের কাছে ছুটে এসে নিরুপমার অবস্থা সম্পর্কে জানার জন্য ব্যাকুল হয়ে যান। লামিয়া নিরুপমার সব আপডেট দিয়ে সামনে তাকাতেই আরিফকে কিছুটা দূরে চোখ মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে থাকতে দেখে। লামিয়া আর কথা না বাড়িয়ে সেই দিকে চলে যায়। অবন্তিকা কিছুটা স্বাভাবিক হয়ে ওরহানকে ধরলে ওরহান সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা এটা কি করলো মা? একবার আমার কথা ভাবলো না? আমি কিভাবে নিরুকে ছেড়ে বাঁচবো এটা চিন্তা করলো না? এত কিশোর আক্রোশ ছিল তার নিরুপমার উপর যে তাকে মেরে ফেলার চেষ্টা করলো। আমি আর কখনো এই মানুষটার মুখ দেখতে চাই না। আমার পুতুলের মতো নিরুকে কেউ কিভাবে এত কষ্ট দেওয়ার চিন্তা করতে পারে? অবন্তিকা ওরহানকে ছেড়ে অবাক কণ্ঠে শুধায়, তুই এসব কি বলছিস অরহান? তোর বাবা এই কাজ করেছেন? ওরহান ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, ওই অমানুষ ছাড়া আর কি কাজ করতে পারে? নিরুকে আমার জীবন থেকে সরানোর জন্য উনি এই পদ্ধতি বেছে নিয়েছেন। ওরহান তার মায়ের পানে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমি শুধু প্রমাণ হাতে পেয়ে নিই একবার মা, তারপর আমি সব সম্পর্ক ভুলে যাব। অন্যদিকে লামিয়া আরিফের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক কি হয়েছে এটা কি আপনি জানেন ক্যাপ্টেন আরিফ? আরিফ লামিয়ার দিকে তাকিয়ে বলে। আরিফের কথা শুনে লামিয়া হতবাক হয়ে যায়। মেজর ফাহমিদ সম্পর্কে লামিয়ার চাচাতো ভাই হওয়ায় লামিয়া অবাক কণ্ঠে শুধায়, ফাহমিদ ভাই এখন কোথায়? আর ফাহমিদ ভাই অরহানের স্ত্রীকে মারতে যাবেই বা কেন? আরিফ লামিয়ার পানে চেয়ে বলে, হয়তো কারো অর্ডারে তিনি এই কাজ করেছেন। অনেকে হাতে হাতে ধরে আমি সামরিক আদালতে নিয়ে গেছিলাম। মৌখিক অভিযোগের ভিত্তিতে স্যারকে এখন আপাতত সামরিক কারাগারে রাখা হয়েছে। তবে ফাহমিদ স্যার অভিযোগ অস্বীকার করছেন। এখন তদন্ত করা হবে, তারপর আবার আর্মি কোর্টে বিচার কাজ শুরু করবে। আমি এখন আরহান স্যারকে এই বিষয়টি জানাতে এসেছি। আরহান স্যারকেও সামরিক আদালতে হাজির হতে হবে। লামিয়া যেন ক্ষণে ক্ষণে কেবল বিস্মিত হয়েই যাচ্ছে। লামিয়া আরিফের পানে তাকিয়ে আবার শুধায়, তাহলে আপনি এখনো দড়ি দাঁড়িয়ে আছেন কেন? আপনার অরহান স্যারের কাছে যান। আমার আরহান স্যারের সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ নেই। স্যার আমাকে একটা দায়িত্ব দিল, সেটাও আমি পালন করতে অপরাগ হলাম। সব দেখো ম্যাডামকে আমি বাঁচাতে পারলাম না। লামিয়া আরিফকে আশ্বস্ত করে বলে, এতে তো আপনার কোনো দোষ নেই। আপনি যান আপনার অরহান স্যারের কাছে। এই মুহূর্তে অরহানেরও সব ঘটনা জানা উচিত। আরিফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক পর্যায়ে জড়তা কাটিয়ে ওরহানের সামনে যায়। ওরহানের মাথায় এখনো শুধু তার নিরুর চিন্তায় ঘুরপাক খাচ্ছে, তাই আরিফকে ওরহান খেয়াল করে না। আরিফ জোরে ডাক দিয়ে ওরহানের ধ্যান ভাঙায়। ওরহান এবার আরিফকে লক্ষ্য করে, জিজ্ঞাসু দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে থাকে। আরিফ কিছুক্ষণ থামে, তারপর সাহস সঞ্চার করে বলতে থাকে, স্যার আপনার অর্ডার অনুসারে আমি ফাহমিদ স্যারকে ফলো করছিলাম। অনেক তথ্যই আমি বের করতে পেরেছি। আর আমি ফাহমিদ স্যারকে নিজের চোখে ম্যাডামকে গুলি করতে দেখেছি। আমি দুঃখিত স্যার, আমি অনেক দূর অবস্থান করায় তৎক্ষণাৎ ফাহমিদ স্যারকে আটকাতে পারিনি। আরিফের কথা শুনে রাগে ওরহানের শিরা উপশিরা কাঁপতে থাকে। আরিফের দিকে এগিয়ে এসে চিৎকার করে বলে, ওই লম্পট এখন কোথায়? আরিফ ভয়ে কয়েক কদম পিছিয়ে আমতা আমতা করে বলে, ফাহমিদ স্যার এখন সামরিক কারাগারে আছেন। উনি অভিযোগ অস্বীকার করছেন স্যার। এখন তদন্ত করা হবে, তারপর পরশু আবার ফাহমিদ স্যারকে সামরিক আদালতে নিয়ে যাওয়া হবে। উনি স্বীকার করলে তো করলেনি, না করলে আমার কাছে প্রমাণ আছে স্যার। এখন শুধু সাক্ষ্য দেওয়ার পালা। আপনাকে সামরিক আদালতে উপস্থিত হতে হবে স্যার। ওনারা জিজ্ঞাসাবাদ করবেন। ওরহানের রাগে হাত পা কাঁপছে। ওরহানের ইচ্ছে করছে এখনই ফাহমিদকে গিয়ে গুলিতে ঝাঁঝালো করে ফেলতে। তবে এই মুহূর্তে ওরহানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তার নিরু। নিরুকে এই অবস্থায় একা রেখে ওরহান কিছুতেই যেতে পারবে না। ওরহান আরিফের পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে,
আমার স্ত্রীর এখনো জ্ঞান ফেরেনি। আমার স্ত্রীকে এখন একা ফেলে আমি কোথাও যেতে পারবো না। আমি আরও কিছু অফিসারদের ফাহমিদের দিকে নজর রাখতে বলে দেব, যাতে সে কারাগার থেকে পালাতে না পারে। আর তুমি? বাবা বলতে গিয়ে ওরহান থেমে যায়, তারপর আবার বলা শুরু করে। তুমি তোমার অফিসার স্যারের দিকে নজর রেখো। যদি ফাহমিদের সাথে তিনি কারাগারে দেখা করতে আসেন, তাহলে আমাকে সাথে সাথে জানাবে। আরিফ আর কথা না বাড়িয়ে চলে যায়। আরিফও খুব ভালোভাবে বুঝতে পারছে ফাহমিদকে এই কাজ করার অর্ডার কে দিয়েছে। আফসার স্যার যে এতটা নিকৃষ্ট হতে পারে, এটা আরিফের ধারণার বাহিরে ছিল। অন্যদিকে আফসার নিজের কেবিনে পায়চারি করছে। আফসার ভাবতে পারেনি ফাহমিদ এভাবে ধরা পড়ে যাবে। আরিফের উপর তার প্রচন্ড রাগ হচ্ছে। আফসার এই মুহূর্তে প্রচন্ড আতঙ্কে আছে। ফাহমিদ তার সব কুকর্ম ফাঁস করে দিলে আফসারের এত বছরের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, এমনকি তাকে কঠিন বিচারের সম্মুখীনও হতে হবে। আফসার মনে মনে ভাবতে থাকেন, না, এই ফাহমিদকে আর বাঁচতেই দেওয়া যাবে না। আবার সামরিক আদালতে ওকে নিয়ে যাওয়ার আগেই কারাগারে মেরে ফেলতে হবে। ওরহানকে এতক্ষণে আইসিইউর ভেতর প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে। ওরহান কাঁপা কাঁপা পায়ে কেবিনের ভেতরে প্রবেশ করতে থাকে। নিরুপমাকে দেখে ওরহানের বুকে ধরফর করে ওঠে। নিরুপমার হাতে ইনজেকশন দিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। নিরুপমার মুখশ্রী মলিন নিস্তেজ হয়ে গেছে। ঠোঁটের গোলাপি আভাও মুছে গিয়ে কেমন যেন কালচে শুষ্ক হয়ে গেছে। মুখশ্রীর সমস্ত শুভ্রতা যেন ম্লান হয়ে গেছে। ওরহান নিরুপমার পাশে গিয়ে নিঃশব্দে বসে নিরুপমাকে দেখতে থাকে। নিরুপমার হাতও স্পর্শ করতে ওরহানের ভয় হচ্ছে, যদি ব্যথা পেয়ে যায়। ওরহানের চোখ থেকে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। নিরুপমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ওরহান বলতে থাকে, তোমার নীরবতা আমার সহ্য হয় না নীরু। তুমি সারাক্ষণ তুরতুর করো, আমাকে বিরক্ত করো। আমার সেসবই ভালো লাগে। আমার জীবনে আমার সজীবতা ফিরিয়ে দাও নীরু। এখন একসাথে কত পথ চলো বাকি, তোমার মুখ থেকে ভালোবাসি শোনো বাকি। আমার তোমাকে প্রথমবার দেখা স্মৃতিগুলো জানানো বাকি। আমার কাছে তুমি আবদার করেছিলে না তোমাকে সাজা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য? সেখানে যাওয়ার জন্য হলেও তো তোমাকে সুস্থ হতে হবে নীরু। ওরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে কান্নাজড়িত কণ্ঠে আবার বলতে থাকে, আমি তোমার সব আবদার মেনে নেবো নীরু। তুমি যা চাইবে, যেভাবে চাইবে সেটাই এনে দেব। তোমাকে একটুও বকা দেব না, প্রমিস। আমার বুকে আঁকলে রাখবো তোমায়। তুমি শুধু আগের মতো আমার কাছে ফিরে এসো। বিয়ের পর একদিন আমি তোমাকে ছাড়া থাকতে পারিনি জানো। তুমি চলে যাওয়ার পর আমার এমন দমবন্ধ অনুভূত হয়েছিল যে আমি নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে তোমাকে পরদিনে নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না নীরু। আমার দম বন্ধ হয়ে আসে, প্রচণ্ড অস্থির লাগে। তোমার নিষ্ঠুর কাঠখাট্টা মেছর তোমাকে অনেক ভালোবাসে। ওরহান এসব কথা বলতে বলতে কখন যে অবন্তিকা কেবিনে প্রবেশ করেছে তা খেয়াল করে না। অবন্তিকা ওরহানের কাঁধে হাত বুলিয়ে বলতে থাকে, আমাদের নীরুটা কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে দেখিস। আবার তার চঞ্চলতায় আমাদের জীবন রাঙিয়ে তুলবে। তুই দুশ্চিন্তা করিস না বাবা। ওরহান তার মায়ের পানে তাকিয়ে মলিন হেসে শুধায়, মা, দেখেছ আমার নিয়তি? যাকে একদলা মাংসপিণ্ড ভেবে আমি অবহেলা আর অত্যাচার করতে চেয়েছিলাম, আজ তার জন্য আমার সমস্ত জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। তুই নীরুকে কোনো দিন অবহেলা আর অত্যাচার করতে পারিসনি অরহান। তুই খারাপ হতে চেয়েছিলি ঠিকই, কিন্তু পারিসনি। অতীত মনে করে নিজেকে আর কষ্ট দিস না। অবন্তিকা নিরুপমার নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। আজ নিজের স্বামী আফসার আহসানের উপর তার প্রচন্ড পরিমাণে ক্ষোভ অনুভূত হচ্ছে। অবন্তিকা মনে মনে ভাবেন, একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে। অবন্তিকা ওরহানের পানে চেয়ে রাগ মিশ্রিত গভীর কণ্ঠে বলেন, যদি সত্যি তোর বাবা এই নিকৃষ্ট কাজের সাথে জড়িত থাকে, তাহলে আমিও তার সাথে নিজের সমস্ত সম্পর্ক শেষ করে দিব। প্রায় 20 ঘন্টা পর নিরুপমার জ্ঞান ফিরে। নিরুপমা চোখ খুলে পিটপিট করে তাকিয়ে চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করছে পরিস্থিতি বোঝার জন্যে। হঠাৎ পাশে তাকাতেই নিরুপমা ওরহানকে নিজের শিয়রের পাশে বসে থাকতে দেখে। ওরহান চোখ বন্ধ করে ঝিমাচ্ছিল। ওরহানের সারা মুখশ্রী জুড়ে এক ধরনের ক্লান্তির ছাপ ফুটে রয়েছে। নিরুপমা চোখ পিটপিট করে ওরহানের পানে তাকিয়ে থাকে। নিরুপমা নিজের হাত দিয়ে ওরহানকে স্পর্শ করতে চাইলেও পারে না। নিরুপমার শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল থাকায় হাত নাড়ানোর শক্তিটুকুও অবশিষ্ট নেই। নিরুপমা আস্তে আস্তে ওরহানকে ডাক দিতে থাকে, এই যে মেজে ওর উঠুন। ওরহানের মাত্র চোখ লেগেছিল। নিরুপমার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই ওরহানের ঘুম ভেঙে যায়। নিরুপমার পানে তাকিয়ে নিরুপমার জ্ঞান ফিরে আসতে দেখে
ওরহান বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। ওরহানের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে ওরহান বলতে থাকে, নীরু, অবশেষে তুমি উঠেছ। এখন কেমন লাগছে তোমার? খুব ব্যথা অনুভব হচ্ছে? আমার জান পাখি, তুমি একটু দাঁড়াও, আমি এখনই ডাক্তার অথবা নার্সকে ডেকে নিয়ে আসছি। ওরহান দৌড়ে লামিয়ার কেবিনে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলতে থাকে, আমার নীরুর জ্ঞান ফিরেছে লামিয়া, প্লিজ জলদি আসো। এই বলে ওরহান আবার দৌড় দিয়ে নিরুপমার কাছে ছুটে যায়। নিরুপমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওরহানে যেন জানে জান ফিরে এসেছে নিরুপমাকে ফিরে পেয়ে। লামিয়াকে কেবিনের ভেতর প্রবেশ করতে দেখে নিরুপমা হিংসায় মুখ ফুলিয়ে ফেলে। লামিয়া নিরুপমার প্রেসার চেক করে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়, এখন কেমন লাগছে নিরুপমা? নিরুপমা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে কোনো উত্তর দেয় না। ওরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে শুধায়, কি হয়েছে আমার জান? কথা বলতে কি খুব কষ্ট হচ্ছে? ওরহানের আদুরে কণ্ঠস্বর শুনে নিরুপমা মিষ্টি হাসি দিয়ে ওরহানের পানে তাকায়। লামিয়া বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে ইঞ্জেকশন রেডি করে নিরুপমাকে দেওয়ার জন্য। নিরুপমা আর চোখে ইঞ্জেকশন দেখে ভয়ে ওরহানের দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু কোনো ইঞ্জেকশন দিতে দেব না, আমার সূচি ভয় করে। ওরহান নিরুপমার পানে তাকিয়ে বলে, এত ব্যথা সহ্য করতে পেরেছ? আর এটা তো সেই তুলনায় কিছুই নয়, কিচ্ছু হবে না, আমি আছি না। তাহলে আমার জায়গায় আপনি ইঞ্জেকশন দিয়ে নিন, আমি নিব না। ওরহান লামিয়াকে ইঞ্জেকশন দেওয়ার ইশারা করে নিরুপমার সাথে কথা বলে, তার ধ্যান অন্যদিকে করার চেষ্টা করে। আচ্ছা নীরু, তুমি আমাদের বেবির নাম কি রাখতে চেয়েছিলে? ওরহানের কথা শুনে নিরুপমার ধ্যান তার দিকে নিবদ্ধ হয়। মিষ্টি হাসি দিয়ে নিরুপমা বলে, আমি আমার বেবির নাম আতিফ রাখবো, কারণ আতিফ আসলাম আমার প্রিয় সিঙ্গার। তাই? আর মেয়ে বাবু হলে কি নাম রাখতে? মেয়ে বাবু হলে আপনার নামের প্রথম 2 অক্ষর আর আমার নামের শেষ 2 অক্ষর দিয়ে মিলিয়ে রাখতাম, অর্পা। ওরহান আর নিরুপমার কথার মাঝেই লামিয়া কখন যে নিরুপমাকে ইঞ্জেকশন দিয়ে চলেও গেছে সেটা নিরুপমা খেয়ালই করে না। লামিয়া চলে যাওয়ার পর ওরহান বলে, দেখেছ, লামিয়া তুমি ইঞ্জেকশন দিয়ে গেল আর তুমি টেরও পেলে না। নিরুপমা বিস্ময় নিয়ে বলে ওঠে, কি? কখন দিল? ওরহান মুচকি হেসে নিরুপমার কপালে আলতো করে চুমু এঁকে দেয়। নিরুপমা ওরহানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার চোখ এমন ফুলেছে কেন? আপনি কি কান্নাকাটি করেছেন নাকি? ওরহান নিরুপমার প্রশ্ন শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তখনই অবন্তিকা চলে আসেন নিরুপমার জ্ঞান ফেরার খবর শুনে। অবন্তিকাকে ওরহানি কাল জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। নিরুপমাকে দেখে অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার কপালে মায়ার পরশ এঁকে দেন। নিরুপমা সবার যত্ন আর আদর পেয়ে খুবই খুশি, কিন্তু মনে তার একটা প্রশ্ন রয়ে গেছে, কে তাকে গুলি করলো? এটা নিরুপমা বুঝে উঠতে পারছে না। ওরহানের পানে তাকিয়ে নিরুপমা শুধায়, আমাকে কে গুলি করেছে? নিরুপমার কথা শুনে ওরহানের নিজের বাবা আর ফাহমিদের কথা মনে পড়ে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ওরহান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। তবে নিরুপমার দিকে তাকানোর সাথে সাথেই ওরহানের সমস্ত রাগ দূর হয়ে যায়। এই মুহূর্তে সে আর নিরুপমাকে কোনো চাপ দিতে চায় না। তদন্ত করা হবে বলে নিরুপমার প্রশ্ন এড়িয়ে যায়। তবে নিরুপমা ওরহানের হাবভাব দেখে ঠিকই আঁচ করে ফেলে এই কাজ কে করেছেন। মনে মনে বলে, শ্বশুর তো না, যেন জল্লাদ। ওরহান আরিফকে ফোন করে টাইম টু টাইম সব ধরনের আপডেট নিচ্ছে। সামরিক কারাগারে কঠোর পাহারা থাকায় আফসার ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছে না। তবে একটা কারণ দেখিয়ে তো তার ভেতরে প্রবেশ করতেই হবে। অন্যদিকে কর্নেল মাহবুব সিরাজি দুশ্চিন্তায় তার কেবিনে পায়চারি করছেন। তার একমাত্র ভাতিজার এরকম কাণ্ডে তিনি খুবই হতবাক। ফাহমিদ এই কাজ কেন করলো এটা সে নিজেও বুঝে উঠতে পারছেন না। বাবা মা মারা যাওয়ার পর তিনিই ফাহমিদের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। লামিয়া আর ফাহমিদকে কখনো তিনি আলাদা চোখে দেখেননি। তার দেওয়া শিক্ষায় কি ত্রুটি রয়ে গেল এই প্রশ্নটা তাকেই ভাবাচ্ছে। কেউ তো তাকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু কে সে? কর্নেল মাহবুব তার সিনিয়র অফিসার আফসারকে কল করে এই বিষয়ে কথা বলতে চাইলেও আফসারের সাথে কোনো যোগাযোগ করতে পারেন না। কর্নেল মাহবুব তারপর ওরহানকে ফোন দিয়ে আসতে বললেন তার কাছে। ওরহান ফোন রেখে নিরুপমার পানে তাকিয়ে থাকে। নিরুকে ছেড়ে যেতে তার একদমই মন টানছে না। অবন্তিকা ওরহানের কাছে গিয়ে বলে, অপরাধীর শাস্তি হওয়াটা জরুরি। অরহান, তুই যা, এবার আমি নীরুর কাছে আছি।
ওরহান নিরুপমার কাছে এগিয়ে এসে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে কপালে ভালোবাসা পরশ এঁকে দিয়ে বলে, তোমাকে রেখে যেতে মন চাচ্ছে না, কিন্তু যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের শাস্তি হওয়াটা জরুরি। তুমি ওষুধগুলো ঠিকমতো খেয়ে নিও, মামুনের সাথে চালাকি করো না আবার। নিরুপমা ওরহানের পানে তাকিয়ে তার কথাগুলো শুনে ভেতরে ভেতরে অভিমান করেছে। নিরু চায় না ওরহান এখন তাকে ছেড়ে কোথাও যাক। ওরহান যেতে নিলে নিরুপমা বলে ওঠে, আমাকে রেখে এখন যাই না প্লিজ, আমার কষ্ট হবে। নিরুপমার কথা শুনে ওরহান আর যেতে পারে না। অবন্তিকার পানে চেয়ে বলে, মা, নিরু আর একটু সুস্থ হোক, আমি তারপর যাব। এখন ওকে রেখে গেলে আমারও দুশ্চিন্তা হবে। অবন্তিকা আর জোর করলেন না। নিজের ছেলে আর ছেলের বউকে একসাথে সময় কাটানোর সুযোগ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ওরহান কিছুক্ষণ পর স্যুপ নিয়ে এসে নিরুপমার মুখের সামনে ধরে খাওয়ার জন্য। নিরুপমা বলে, এভাবে আমি খাবো না, আমাকে বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে খাইয়ে দিতে হবে। ওরহান মুচকি হেসে নিরুপমাকে এক হাত দিয়ে নিজের বুকে টেনে নিয়ে নিরুপমার কপালে চুমু দিয়ে স্যুপ খাইয়ে দিতে থাকে। ফাহমিদ কারাগারে বসে রাগে গজগজ করছে। ফাহমিদ মনে মনে ভাবছে, ওই আফসার স্যার যদি আমাকে এখান থেকে বের হতে সহায়তা না করেন তাহলে আমিও তার সমস্ত তথ্য ফাঁস করে দিব। মরলে আমি একা মরবো না। আফসার কারাগারে জিজ্ঞাসাবাদ করার অজুহাতে প্রবেশ করে। ফাহমিদ আফসারকে দেখে বাঁকা হেসে বলে, অবশেষে এলেন তাহলে? আফসার কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে ফাহমিদকে কারাগার থেকে বের হতে পারার আশ্বাস দেয়। সেই শর্তে তিনি ফাহমিদকে চুপ থাকারও নির্দেশ দেয়। তবে আফসারের প্ল্যান তো অন্য। প্রথমে ফাহমিদকে কারাগারে মারার চিন্তা করলেও এখন ধরা পড়ার ভয়ে আফসার অন্য ফন্দি এঁটেছেন। নিরুপমা ঘুমিয়ে যাওয়ার পর ওরহান তার মা অবন্তিকাকে নিরুপমার পাশে রেখে বেরিয়ে পড়ে। আরিফের জোগাড়কৃত তথ্যগুলো নিয়ে ওরহান সরাসরি কর্নেল মাহবুব সিরাজের কাছে চলে যায়। প্রমাণগুলো দেখিয়ে ওরহান কর্নেলকে ফাহমিদের সাথে তার সম্পর্ক ভুলে তাদের সাহায্য করার জন্য অনুরোধ জানিয়ে বেরিয়ে পড়ে সামরিক কারাগারের উদ্দেশ্যে। ফাহমিদ কারাগারের ভেতরে হাঁটুতে মাথা গুজে বসে রয়েছিল। হঠাৎ কারো আসার শব্দ শুনে ফাহমিদ চোখ তুলে তাকায়। ওরহানকে ভেতরে প্রবেশ করতে দেখে ফাহমিদের আত্মা কেঁপে ওঠে। ফাহমিদ ভাবে এখনই বোধ হয় ওরহান ওকে মেরেই ফেলবে, কিন্তু ওরহান সেটা না করে চেয়ার টেনে ফাহমিদের পাশে বসে ডেভিল হাসি দিয়ে বলে, আমার বাবা যে তোমাকে এই কারাগার থেকে বের করার প্ল্যান করছেন এটা কিন্তু আমি জানি ফাহমিদ। আমার কাছে সব খবরই পৌঁছে, তবে আমি এমন আরো অনেক খবরই জানি যেটা তুমি জানো না। ফাহমিদ অবাক নয়নে ওরহানের পানে তাকিয়ে থাকে। ওরহান ফাহমিদের দিকে তাকিয়ে বলে, বিশ্বাসঘাতকরা শুধু বিশ্বাসঘাতকতাই করতে পারে। তুমি ভাবছো ব্রিগেডিয়ার জেনারেল আফসার তোমাকে সাহায্য করবেন? কোনো দিনও না। সে উল্টো তোমাকে মারার প্ল্যান করছে। সামরিক আদালতে হাজির করার আগে তিনি তোমার গাড়িতে বোমা ব্লাস্ট করেই তোমাকে মেরে ফেলবেন। তুমি সামরিক আদালতে গিয়েও মরবে, না গিয়েও মরবে। এবার তুমি নিজেই ডিসাইড করো তুমি কিভাবে মরতে চাও। একলা মরতে চাও নাকি নিজের ক্রাইম পার্টনারদের সাথে নিয়ে মরতে চাও? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তোমাকে আমি কোর্ট পর্যন্ত সুস্থভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আর আরেকটা কথা আমি তোমাকে জানিয়ে রাখি, তুমি বাবার তথ্য ফাঁস না করলেও তার করা সব অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। পাপ কখনো লুকিয়ে থাকে না। কথাগুলো বলে ওরহান চলে যায় সিএমএইচ এর উদ্দেশ্যে। এক প্রকার দৌড়েই নিরুপমার কেবিনে ঢুকে যায়। নিরুপমার ঘুমন্ত মুখশ্রী পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লামিয়া নিরুপমার রিপোর্টগুলো দেখে ওরহানকে কেবিনের বাইরে আসার জন্য ডাকে। ওরহান কেবিনের বাইরে এসে লামিয়ার সাথে কথা বলতে থাকে। নিরুপমার তখনই মাত্র ঘুম ভেঙেছিল। ওরহান আর লামিয়াকে দরজার বাইরে একসাথে কথা বলতে দেখে নিরুপমা ইনসিকিউরিটি ফিল করে। ওরহানের কথা শেষ করে গম্ভীর হয়ে কেবিনের ভেতরে প্রবেশ করে। নিরুপমাকে ঘুম থেকে উঠে যেতে দেখে ওরহান মলিন হাসি দিয়ে বলে, উঠে গেছো নিরু? নিরুপমা অভিমান নিয়ে তাকিয়ে বলে, আমি আর এখানে থাকতেই চাই না, আমি বাসায় যেতে চাই। তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি নিরু, তোমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। নিরুপমা অভিমান করে বলতে থাকে, আপনার এখন আর আমাকে ভালো লাগে না তাই না? আমার সৌন্দর্য তো ম্লান হয়ে গেছে। আমার সৌন্দর্য দেখেই তো আপনি বিয়ে করেছিলেন আমাকে। এখন আর আমার মধ্যে আপনি মুগ্ধতা খুঁজে পান না তাই না? এই ডাক্তার লামিয়ার সাথে আপনার এত কিসের কথা? নিরুপমার এসব কথা শুনে ওরহানের প্রচন্ড রাগ অনুভূত হয় নিরুপমার উপর। তবে ওরহান রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। নিরুপমা এখন অসুস্থ, এই বিষয়টাও ওরহানের খেয়াল রাখতে হবে। ওরহান নিজের রাগ নিয়ন্ত্রণ করে গম্ভীর কণ্ঠে বলে, কিসব অবান্তর কথা বলছো তুমি নিরু? অবান্তর নয়, আমি সত্যি কথাই বলছি। আপনি এখন ডক্টর লামিয়াকে পছন্দ করেন তাই না? ওরহান রাগ মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, অনেক হয়েছে নিরু, অসুস্থ দেখে তুমি চাইছে তাই বলে পার পেয়ে যাবে না।
তুমি জানো তোমাকে কে বাঁচিয়েছে? ডাক্তার লামিয়া তোমার অপারেশন করেছেন। তোমার জ্ঞান না ফিরে অবধি সে তোমার খেয়াল রেখেছে। লামিয়ার জন্য আমি তোমাকে আমার কাছে ফিরে পেয়েছি। আর তুমি এখন আমার সম্পর্কে এতটা বিরূপ মনোভাব পোষণ করো? আর কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? ওরহান নিরুপমাকে এসব কঠিন কথা বলে অন্যদিকে ফিরে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। একটু শান্ত হওয়ার পর ওরহান আবার নিরুপমার দিকে তাকায়। নিরুপমা ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, যা দেখে ওরহানের প্রচন্ড খারাপ লাগে। ওরহান মনে মনে ভাবে, যতই হোক আমার নিরুর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমার নিরু তো এখনো কত অসুস্থ। ওরহান মায়াভরা দৃষ্টিতে নিরুপমার দিকে এগিয়ে এসে তার বেডের পাশে বসে পড়ে। নিরুপমার দুগালে হাত দিয়ে ওরহান আলতো করে নিরুপমার কপালে দুগালে চুমু এঁকে দিয়ে নিরুপমার কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি শুধু তোমাকে ভালোবাসি নিরু। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো। এগুলো তোমার মনের ভুল নিরু। তুমি যদি এইভাবে আমাকে ভুল বোঝো তাহলে আমি কি করবো নিরু? তুমি জানো না আমি কতটা চাপের মধ্যে আছি। প্লিজ তুমি আমাকে এখন ভুল বোঝো না। আমি সো সরি নিরু। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। নিরুপমা একটু শান্ত হয়ে ওরহানের পানে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আপনাকে ডক্টর লামিয়ার সাথে দেখলে আমার ভালো লাগে না, এজন্যই আমি এসব বলে ফেলেছি। ওরহান দুষ্টু হাসি দিয়ে বলে, কেন তোমার হিংসা হয় বুঝে? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তাই না? নিরুপমা এবার একটু জব্দ হয়ে চোখ কাচুমাচু করে তাকিয়ে থাকে। এখন সে কিছুতেই হাটে হাড়ি ভেঙে ভালোবাসি বলবে না, বলে দিলে তার প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে নিরুপমা কি বলে সেটা শোনার জন্যে। নিরুপমা কথা এড়িয়ে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি আবার ঘুমাবো। ওরহান আর নিরুপমাকে না ঘেটে নিরুপমাকে বেডে শুয়ে দিতে সাহায্য করে। নিরুপমার পানে এক পলক তাকিয়ে ওরহান দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে। কাল ফাহমিদকে যেভাবেই হোক সামরিক আদালতে জীবন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা বারে চূড়ান্ত সময় পৌঁছে গেছেন। এবার তাকে তার অপকর্মের পরিণাম ভোগ করতে হবে। আর মাত্র আধা ঘন্টার মধ্যেই সামরিক আদালতের বিচার কার্য শুরু হবে। ফাহমিদকে কারাগার থেকে বের করে প্রিজন ভ্যানের ভেতরে বসানো হয়। ফাহমিদ আশেপাশে বারবার তাকাচ্ছিল, যেন কারো অপেক্ষা করছে সে। প্রিজন ভ্যানটি মাঝ রাস্তায় আসলে হঠাৎ ড্রাইভিং সিটে থাকা সৈনিকের কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই সেই সৈনিক তাড়াহুড়া করে প্রিজন ভ্যান থেকে বেরিয়ে পড়ে। ফাহমিদ সব লক্ষ্য করলেও তার হাত বাঁধা থাকায় বেরিয়ে যেতে পারে না। ওরহানের বলা কথা স্মরণ করতেই ফাহমিদের হাত পা কাঁপতে থাকে। এতদিন অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেললেও আজ নিজের মৃত্যুকে দরগোড়ায় দেখে ফাহমিদের আত্মা শুকিয়ে যায়। মনে মনে নিজের সকল অপকর্মের কথা স্মরণ করে ফাহমিদ অনুতাপ করে আল্লাহকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ একজোড়া হাত প্রিজন ভ্যানের ভেতর থেকে ফাহমিদকে টেনে বের করে নিয়ে এসে আরেকটা জিপে উঠিয়ে নিয়ে চলে যায়। এর 1 মিনিটের মধ্যেই প্রিজন ভ্যানটির সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে সামরিক আদালতে বিচার কার্য শুরু হয়েছে। কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট জেনারেল মনির চৌধুরী সহ অন্যান্য অনেক হাই র্যাঙ্কের সিনিয়র অফিসাররা উপস্থিত হয়েছেন আর্মি কোর্টে। কিছুক্ষণ পরেই জেনারেল আশরাফ আহমেদও সামরিক আদালতে প্রবেশ করলেন। ওরহান কোর্টের ভেতরে প্রবেশ করে সরু দৃষ্টিতে তার বাবা আফসার আহসানের দিকে তাকিয়ে থাকে। আফসার মুখে শয়তানি হাসি বজায় রেখে বসে রয়েছেন। ওরহান উপস্থিত হওয়ার পর তিনি ওরহানের দিকে এক পলক তাকিয়ে ওরহানের মুখের হাবভাব বুঝার চেষ্টা করলেন। নিরুপমার চিকিৎসা চলাকালীন সময়ে আফসার একটিবারের জন্যও ফোন করেননি ওরহানকে। ওরহান যে আফসারকে সন্দেহ করা শুরু করেছে এটা আফসার খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে। কিছুক্ষণ পরে খবর আসে ফাহমিদকে নিয়ে আসা প্রিজন ভ্যানটি ব্লাস্ট করানো হয়েছে। আফসার অবাক হওয়ার ভান করলেও মনে মনে খুবই খুশি হন। সব অফিসারদের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায়। তবে ওরহান আর কর্নেল মাহবুব নিশ্চুপ হয়ে বসে থাকেন। কর্নেল জেনারেলের কানে গিয়ে কিছু একটা বললে জেনারেল সব অফিসারদের শান্ত হয়ে বসার নির্দেশ দিলেন। আফসার খুব শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই আরিফের সাথে ফাহমিদকে আসতে দেখে আফসার বিস্ময়ে বসা থেকে উঠে দাঁড়ান। ওরহান তার বাবার পানে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে বলে, বাবা উঠে দাঁড়ালে কেন? এখনো তো খেলা শুরু হবে। আফসার এক পলক ওরহানের দিকে তাকিয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসে পড়লেন। বিচার কার্য শুরু হলে ফাহমিদ আফসারের দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করে আফসার আর তার সব অপকর্মের কথা স্বীকার করে ফেলে। ফাহমিদ বিস্তারিতভাবে তাদের অপকর্মের বর্ণনা প্রদান করতে থাকে। কিভাবে তারা সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে স্বার্থান্বেষী মহলের সঙ্গে হাত মিলিয়েছিল, কিভাবে তারা এত বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে,
মাদক ও অস্ত্র চোরাচালান করে অর্থ ও ক্ষমতার লোভে স্বার্থান্বেষে মুখোশধারী কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বার্থ চরিতার্থ করতে গোলামি করেছে, সেসব তথ্য ফাহমিদ এক এক করে বর্ণনা করতে থাকে। সবশেষে ফাহমিদ এটাও স্বীকার করে যে ওরহানের স্ত্রীকে গুলি করার নির্দেশ তাকে ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসানি দিয়েছেন, কারণ তিনি তার পুত্রবধূকে দেখতে পারেন না। আফসার এইবার বসা থেকে উঠে দাঁড়ান। চিৎকার করে সকল অভিযোগ অস্বীকার করে আফসার সকলের দিকে তাকিয়ে বলেন, এই দেশদ্রোহীটা আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করছে। আফসারকে সাথে সাথে চুপ করার নির্দেশ প্রদান করা হলে আফসার চুপ করে বসে পড়তে বাধ্য হন। কর্নেল মাহবুব এবার কিছু প্রমাণ আদালতে পেশ করেন, যেগুলো কাল ওরহান কর্নেলকে দিয়ে এসেছিল। প্রমাণগুলোর মধ্যে আফসারের ডায়েরি, কল রেকর্ড আর আরিফের ফাহমিদকে ফলো করার পর জোগাড়কৃত ডকুমেন্টস আর ছবি সংযুক্ত ছিল। আফসার এবার ওরহানের পানে তাকান। ওরহান ঘৃণা মিশ্রিত ছলছল চোখে তার বাবার পানে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে দৃষ্টিপাত করে। উপস্থিত সকল সিনিয়র এবং জুনিয়র অফিসাররা ঘৃণা মিশ্রিত বিস্ময়ের চাহনিতে তাকিয়ে থাকে আফসারের দিকে। আফসার এবার লজ্জায় মাথা নিচু করে ফেলে। আরিফও এসে সকল ঘটনায় সাক্ষ্য দিয়ে ওরহানের মুখশ্রী পানে এক পলক তাকায়। ওরহান লজ্জা এবং ঘৃণার মিশ্র প্রতিক্রিয়ার চোয়াল শক্ত করে বসে আছে। আরিফ প্রিজন ভ্যানের ব্লাস্ট করার ঘটনাও ব্যাখ্যা করে। কিছুক্ষণ পর সেই প্রিজন ভ্যান থেকে বেরিয়ে আসা সৈনিকও তার প্রাণ বাঁচানোর জন্য ভ্যান থেকে বেরিয়ে আসার সাক্ষ্য দিল। ওরহানই তাকে কল করে ভ্যান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। আফসার যে তার লোক দিয়ে প্রিজন ভ্যানের ভেতরে বোমা ফিট করার নির্দেশ দিয়েছিল, এইটার ভিডিও ফুটেজও সবার সামনে তুলে ধরা হয়। আফসার চরম বিস্ময় নিয়ে এসব প্রমাণ দেখছে। কারা কখন এসব প্রমাণ জোগাড় করলো, এটার হিসাব আফসার এখনো মেলাতে পারছে না। সকল তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কোর্ট মার্শালের রায়ের ঘোষণা করা হয়। মার্শাল ল অনুসারে সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহিতা, আর্মি অফিসারের স্ত্রীকে হত্যা করার চেষ্টা এবং পূর্বের আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আফসার এবং ফাহমিদকে 134 নং ধারা অনুযায়ী গুলি করে কিংবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর ফাহমিদ দীর্ঘশ্বাস ফেলে তার চাচা মাহবুব সিরাজির পানে তাকিয়ে থাকে। কর্নেল মাহবুব ফাহমিদের সামনে এসে রাগ মিশ্রিত কণ্ঠে শোধায়, এটা তুমি কি করে ফেললে ফাহমিদ? তুমি জানো না মার্শাল কতটা কড়া? আমার শিক্ষার কি ত্রুটি রয়ে গেল ফাহমিদ? তুমি যে আমার নিজের সন্তান না, আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। ফাহমিদ ছলছল চোখে তার চাচার পানে চেয়ে থাকে। ফাহমিদের অপরাধবোধ জাগ্রত হলেও প্রায়শ্চিত্ত করার সময় যে তার শেষ হয়ে গেছে, সত্যিই লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। অন্যদিকে আফসার নিস্তেজ হয়ে তার ইউনিফর্মের হ্যাট নামিয়ে নেমপ্লেট থেকে র্যাঙ্ক ব্যাজ খুলে টেবিলে রাখে। আফসারকে কারাগারে নিয়ে তার ইউনিফর্ম খুলে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। ওরহান কাঁপা কাঁপা পায়ে আর্মি কোর্টের বাইরে চলে আসে। সিনিয়র অফিসাররা ওরহানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। জেনারেল আশরাফ আহমেদও ওরহানের সাহসের প্রশংসা করে এবং তার বাবার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ওরহানকে আরও শক্ত হওয়ার নির্দেশ দিয়ে প্রস্থান করেন। কিছুক্ষণ পরে অবন্তিকা মিনুকে নিরুপমার কাছে রেখে চলে আসেন সামরিক আদালতের বাইরে। গাড়ি থেকে নেমেই ওরহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। ওরহান নিজেকে সামলেও গম্ভীর কণ্ঠে বলে, এই শাস্তি তার প্রাপ্য ছিল মা। তাদের কথোপকথনের মাঝে সৈনিকরা হাতকড়া পরিয়ে আফসারকে নিয়ে আসে। আফসার আজ এক অদ্ভুত দৃষ্টি নিয়ে নিজের ছেলে আর স্ত্রী পানে তাকিয়ে আছেন। ওরহান ঘৃণাযুক্ত নয়নে এক পলক নিজের বাবার দিকে তাকিয়ে নিঃশব্দে মুখ ফিরিয়ে নেয়। আফসার এবার অবন্তিকার দিকে তাকালে অবন্তিকা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, আমার নিজের ওপরেই এখন ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো এতটা জঘন্য অমানুষকে স্বামী হিসাবে ভালোবেসে এতদিন অত্যাচার সহ্য করে সংসার করেছি। আপনি কারো ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য কখনোই ছিলেন না। আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক আমি শেষ করে দিলাম। অবন্তিকা কাঁদতে কাঁদতে ওরহানকে জড়িয়ে ধরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চল বাবা। আফসার ওরহান বলে ডাক দিলেও ওরহান আর তার বাবার দিকে ফিরে তাকায় না। ওরহান অবন্তিকাকে ধরে চলে যেতে নিলেও আফসারের শেষ কথায় থেমে যায়। আমাকে ক্ষমা করে দিও আরহান। তোমার চোখে এই ঘৃণা যে বাবা হিসেবে আমার কাছে কতটা ভয়ঙ্কর, আজ আমি সেটা উপলব্ধি করতে পারছি। ওরহান এবার আফসারের দিকে তাকিয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, তুমি কখনো একজন বাবা হিসেবে আমার সামনে দাঁড়াওনি। তোমার কাছে আমি আর মা ছিলাম, তোমার প্রজার মতো, যাদের যেমন ইচ্ছে সেভাবে চালনা করা যায়। নিজের ছেলেকে তুরুপের তাস হিসেবে তুমি ব্যবহার করেছ। তুমি আজ আমার গর্ব শেষ করে দিলে বাবা। তুমি না আমাকে ভালোবাসতে পেরেছ, না নিজের স্ত্রীকে ভালোবাসতে পেরেছ, না নিজের দেশকে কখনো ভালোবাসতে পেরেছ।
তুমি সবসময় কেবল নিজের স্বার্থের কথাই ভেবেছ। যদি জীবনে একবারের জন্য তুমি আমাকে নিজের সন্তান মনে করতে, তাহলে কখনোই আমার স্ত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারতে না। তোমার বাড়াবাড়ির সীমা শেষ হলো, এবার তুমি একা নিজের কর্মের ফল ভোগ করতে প্রস্তুত হও। একদমে কথাগুলো বলে ওরহান দীর্ঘশ্বাস ফেলে তার মায়ের দিকে তাকিয়ে বলে, চলো মা, নীরু একা আছে, আমাদের এবার যেতে হবে। অন্যদিকে লামিয়া গাড়ি থেকে নেমে তার বাবার কাছে দৌড়ে যায়। কর্নেল মাহবুব ফাহমিদের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিলেন। লামিয়া গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে ফাহমিদের দিকে তাকিয়ে শুধায়, আমি এসব কি শুনছি ফাহমিদ ভাই? নিজের কর্তব্য থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আমার তো কত সুযোগ ছিল ফাহমিদ ভাই, আমি তো তা সত্ত্বেও নিজের কর্তব্যকেই বেছে নিয়েছি বারংবার। তুমি এটা কিভাবে করতে পারলে? ফাহমিদ মলিন হাসি দিয়ে বলে, তুই ঠিক বলেছিস লামু। মাঝে মাঝে নিজের কর্তব্যের কাছে নিজের নিষিদ্ধ অনুভূতিগুলোকে অপেক্ষা করতে হয়। সবার মাঝে অপেক্ষা করার সেই মানসিক সক্ষমতা থাকে না। তবে যারা নিজের বিষাক্ত খারাপ সত্তার প্রভাব থেকে বের হয়ে নিজের দায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দিতে পারে, তারা নিঃসন্দেহে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়। আমি তোর আর চাচার মতো সেই রকম ব্যক্তিত্ব ধারণ করতে অক্ষম হয়েছি রে লামু। আমি বড্ড বোকা ছিলাম রে লামু। নিজের লোভ আর ব্যক্তিত্বকে আমি ধরে রাখতে পারিনি। তবে এখন সেটা বুঝতে পারলেও অনেক দেরি হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিস। ফাহমিদ মলিন হেসে পিজন ভ্যানে উঠে যায়। লামিয়ার বাবাকে তার সিনিয়র অফিসাররা ডাক দিলে লামিয়ার বাবা লামিয়াকে অপেক্ষা করতে বলে। সেই দিকে চলে যান। তখন আরিফ লামিয়ার কাছে এসে দাঁড়ায়, তবে কিছু বলে না। লামিয়া আরিফের উপস্থিতি টের পেয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম আপনি নাকি জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণগুলো জোগাড় করেছেন। আপনার কি ভয় করেনি? ভয় করছিল, তবে আমার পেছনে আরহান স্যার ছিলেন, এই কারণে সাহস সঞ্চার করতে পেরেছি। তবু কয়জনই বা এরকম সাহসী আর নির্লোভ হতে পারে? আমার নিজেরই লজ্জা লাগছে ফাহমিদ ভাই এই কাজ করাই। তাহলে ভাবুন আরহান স্যারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার স্যারের জন্য খুব খারাপ লাগছে। লামিয়া মলিন দৃষ্টিতে আরিফের পানে চেয়ে থাকে। ওরহান অবন্তিকাকে বাসায় পৌঁছে দিয়ে সিএমএইচ এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ ওরহানের সমস্ত সত্তা যেন স্তব্ধ হয়ে গেছে। বুকের ভেতর এক চাপা আর্তনাদ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই আর্তনাদ ওরহান প্রকাশ না করে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। সিএমএইচে পৌঁছে ওরহান কাঁপা কাঁপা পায়ে নিরুপমার কেবিনে প্রবেশ করে। মিনুকে চলে যাওয়ার নির্দেশ দেয়। নিরুপমা ওরহানকে দেখে মিষ্টি হাসি দিয়ে 2 হাত মেলে ধরে। ওরহান দৌড়ে এসে নিরুপমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর ওরহান নিরুকে ছেড়ে বেডের পাশে বসে পড়ে। নিজের কষ্টকে লুকিয়ে রেখে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন হেসে জিজ্ঞেস করে, আমার নিরুটা কি করছে? নিরুপমা অভিমান নিয়ে বলে, আপনার আসার অপেক্ষা করছিলাম। আপনি অনেক দেরি করে আমার কাছে এসেছেন। ওরহান নিরুপমার কপালে ভালোবাসার পরশিকে দিয়ে নিরুপমাকে আবার জড়িয়ে ধরে। নিরুপমা ওরহানকে জড়িয়ে থাকা অবস্থাতেই জিজ্ঞেস করে, আপনার কি মন খারাপ? ওরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে শুধায়, তুমি কিভাবে বুঝেছো বলো তো? কারণ আমি আপনার স্ত্রী। এইবার কথার উত্তর দাও, মানে দিন। তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। নিরুপমা লজ্জায় রাঙা হাসি দিয়ে বলে, আমার তুমি করে বলতে লজ্জা করে। ওরহান ভ্রু কুঁচকে বলে, আমার সাথে বিড়ালের মতো ঘাসাঘাসি করতে লজ্জা করো না? নিরুপমা এবার রেগে যায়। আপেল খেতে খেতে ওরহানের পানে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, কি বললেন আপনি? আমি আপনার সাথে ঘেঁষাঘেঁষি করি? এরপর আপনি আমার কাছে আসতে চাইলেও আসতে দিব না। আপেলটা ভালো মতো খেয়ে তারপর বকা দিও। তোমার আধো আধো কণ্ঠ শুনে আমার হাসি পাচ্ছে। নিরুপমা রাগে গজগজ করতে করতে আপেলে কামড় দিতে থাকে। ওরহান যেন বুক ভরা কষ্টের মাঝেও নিরুপমার সান্নিধ্যে কিছুটা শান্তি অনুভব করছে। ওরহান মুচকি হেসে নিরুপমার চুলগুলো কানের পেছনে গুজে দেয়। নিরুপমা মুখ ফুলিয়ে ওরহানের হাত সরিয়ে দেয়। তাদের এই খুনসুটের মাঝে হঠাৎ কেবিনের দরজা খুলে কেউ প্রবেশ করলে নিরুপমা আর ওরহান চমকে সেদিকেই তাকায়। কেবিনের দরজার পাশে নিজের বাবা মা আর ছোট ভাই নিবিড়কে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা অবাক নয়নে চেয়ে থাকে। ওরহান উঠে দাঁড়িয়ে তাদের সবাইকে বসার অনুরোধ করে। নিরুপমার মা অস্থির হয়ে নিরুপমার পাশে বসে নিরুপমার মাথায় হাত বুলিয়ে শুধায়, কেমন আছিস মা? এ কি অবস্থা হয়েছে আমার মেয়েটার? নিরুপমার রাগে অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। নিরুপমার বাবা এগিয়ে এসে নিরুপমার হাত ধরলে নিরুপমা তার বাবার হাতও সরিয়ে দেয়। ওরহান নিরুপমার হাবভাব লক্ষ্য করে বলে, নিরু, অভিমান ভুলে নিজের বাবা মার সাথে কথা বলে নিজের মন হালকা করে নাও।
অসুস্থ অবস্থায় আমরা আমাদের আপনজনদের সান্নিধ্যই খুঁজি। নিরুপমা অভিমান নিয়ে ওরহানের পানে তাকিয়ে বলে, এতই আপন হলে এতদিন তারা আমার কোনো খোঁজ খবর নিল না কেন? তারপর নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে নিরুপমা অভিমানী কণ্ঠে বলে, আমি শুধুমাত্র ওনাদের কাছে বোঝা ছিলাম। নিরুপমার ছোট ভাই নিবিড় বলে ওঠে, আপা তুই ভুল বুঝছিস আমাদেরকে। আমিও তোর সাথে ফোনে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু নিবিড় ওরহানকে দেখে কথা শেষ না করেই থেমে যায়। নিরুপমা চিৎকার করে বলে, কিন্তু কি, তোর দুলাভাই না করেছিল দেখে তুইও যোগাযোগ করিসনি, তাই না? এগুলো আসলে তোমাদের সবার বাহানা। তোমাদের ইচ্ছে থাকলে তোমরা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে। তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি। হুট করে আমাকে একজন অপরিচিত মানুষের সাথে বিয়ে দিয়ে আমাকে অন্য এক বিভাগে একা ছেড়ে দিয়েছ। নিরুপমার কথা শুনে ওরহানের ভেতরেও এক ধরনের অপরাধবোধ কাজ করতে থাকে। ওরহান মনে মনে ভাবে, সত্যিই তো, সে সময় নিরুর মনের অবস্থা তো একেবারের জন্য আমি বোঝার চেষ্টা করিনি। নিরুপমা রাগে অভিমানে কান্না করতে থাকে, যার কারণে নিরুপমার অপারেশন করার জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। ওরহান অস্থির হয়ে সবাইকে একটু বাইরে যেতে বলে নার্সকে ডাক দিতে থাকে। নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। জান আমার, একটু শান্ত হও প্লিজ। আমার ভুল হয়ে গেছে। আমার তোমার অনুমতি নিয়ে তোমার বাবা মাকে আসার কথা বলা উচিত ছিল। আই এম সো সরি। আমি ভেবেছিলাম ওনারা এলে তোমার ভালো লাগবে। নিরুপমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। নার্স এসে ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে চলে যায়। নিরুপমা অনেকক্ষণ কান্না করার পর একটু শান্ত হয়। ওরহান নিরুপমার মাথায় হাত রেখে মায়াভরা দৃষ্টিতে তার পানে চেয়ে আছে। নিরুপমার মন এবার একটু নরম হয়। নিরুপমা অনেক ভেবে তারপর নিজেই তার বাবা মা আর ভাইকে ডেকে নিয়ে আসতে বলে। নিরুপমার মা বাবা আর ভাই নিরুপমার কাছে মাপ চেয়ে নিরুকে নিজেদের কাছে টেনে নেয়। ওরহান এসব দেখে মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আজ ওরহানের ভেতর থেকে আরেকটি অপরাধবোধের অনুভূতি নিঃশেষ হলো। কয়েকদিন পর আজ নিরুপমাকে রিলিজ দেওয়া হবে। নিরুপমার বাবা মা কয়েকদিন নিরুপমার সাথে থেকে চলে গেলেন আবার নিজেদের গ্রামে। আর নিরুপমার ভাই নিবিড়কে ওরহান ঢাকায় থেকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেয়। নিবিড় কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ওরহানকে ধন্যবাদ জানায়। ওরহান নিবিড়কে জড়িয়ে ধরে বলে, তুমি যেমন নিরুর ছোট ভাই, তেমনি আমারও ছোট ভাই, তাই তোমাকে পড়াশোনা করানোর দায়িত্ব আমার। নিরুপমার ড্রেসিং শেষে ওরহান নিরুপমাকে কোলে করে হুইল চেয়ারে বসে লামিয়ার কেবিনে চলে যায়। ওরহানকে কেবিনে আসতে দেখে লামিয়া বসার অনুরোধ করে। তারপর নিরুপমার রিপোর্টের মেডিসিনগুলো বুঝিয়ে দিয়ে লামিয়া বলে, অরহান, এই বিষয়গুলো তোমাকে বলতে আমার একটু অস্বস্তি হলো। একজন ডক্টর হিসাবে তোমাকে এসব বিষয় আমার ক্লিয়ার করেই বলতে হবে। নিরুপমার রিপোর্টগুলো ওই দিনও আমি তোমাকে কিছুটা বুঝিয়েছিলাম, আজ আবার বিস্তারিত বলছি। নিরুপমার অপারেশন হওয়ার কারণে নিরুর ক্ষত না শুকানো অবধি তোমাদের অনেক মাস ফিজিক্যালি ইন্টিমেসি থেকে দূরে থাকতে হবে। আর আমি কয়েক বছর না হওয়া পর্যন্ত বাচ্চা না নেওয়ার পরামর্শ দিব, কারণ কয়েক মাস পর সুস্থ হলো একটি বাচ্চা নেওয়ার মতো চাপ নিরু সহ্য করতে পারবে না। তাই তোমরা কয়েক বছর পর বেবি প্ল্যানিং করার চেষ্টা করো। ওরহান চুপচাপ কথাগুলো শুনে রিপোর্টগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিরুপমাকে কোলে করে গাড়িতে বসিয়ে ওরহান বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলো। সারা রাস্তা ওরহান আর কোনো কথা বলতে পারেনি। এখনো তার বাবার মৃত্যুদণ্ডাদেশ ওরহানকে ভাবাচ্ছে। নিরুপমাকে সযত্নে কোলে করে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো ওরহান আর নিরুপমা। অবন্তিকা নিরুপমাকে দেখে মিষ্টি হাসি উপহার দিল। অবন্তিকার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, যা নিরুপমার দৃষ্টি এড়ায়নি। তবে নিরুপমা মুখে কিছু জিজ্ঞেস করলো না। কিছু একটা ঘটনা যে ঘটে গেছে সেটা নিরুপমা আজ করতে পারছে। ওরহান আর নিজের শাশুড়ির হাবভাবে। নিরুপমাকে কোলে করে বিছানায় বসিয়ে ওরহান ফ্রেশ হতে চলে গেল। নিরুপমাকে বাসায় নিয়ে আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। ওরহান ফ্রেশ হয়ে কাপড় পাল্টে সোজা বারান্দায় চলে যায়। কাল তার বাবা আফসারকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে ওরহানের। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সে। একে তো সবার কাছে দেশদ্রোহীর সন্তান হিসেবে আখ্যায়িত হলো, তার উপর নিজের বাবার মৃত্যুদণ্ড। সব মিলিয়ে ওরহানের দমবন্ধ অবস্থা। যতই ঘৃণা করি মুখে বলুক, এখনো তো অন্তরের এক কোণে নিজের বাবার জন্য সুপ্ত এক ভালোবাসার অনুভূতি রয়ে গেছে, যা চাইলেও কখনো মুছে ফেলা সম্ভব নয়। ওরহান এই অস্থিরতা আর সহ্য করতে না পেরে দৌড় দিয়ে চলে যায় অবন্তিকার কাছে। অবন্তিকাও না ঘুমিয়ে চুপচাপ জানালার ধারে বসে আকাশের পানে তাকিয়ে রয়েছিলেন। ওরহানকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবন্তিকা নিজেই ওরহানকে ভেতরে আসতে বলে। ওরহান অবন্তিকাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
অবন্তিকা নিজেও কান্না করছেন আর ওরহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অবন্তিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, একজন রাষ্ট্রদ্রোহী খুনি অমানুষের জন্য কি আমাদের কান্না করা উচিত? তবুও তুমি কান্না করছো। অবন্তিকা কান্না করতে করতেই মলিন হেসে বলল, তুইও তো কান্না করেছিস। মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি কত নিষ্ঠুর না মা। নিজের বাবার মৃত্যুদণ্ড কার্যকর করতে সাহায্য করলাম। তুই যা করেছিস একজন আর্মি অফিসার হিসেবে এটাই তোর কর্তব্য ছিল বাবা। আমার বুকের ভেতরেও তো কত কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি ভাবি তোর বাবা যদি এরকম না হতেন তাহলে আমাদের সংসারটা কতটা সুন্দর হতো। আমরা চারজন কতই না সুখে একসাথে থাকতে পারতাম। তোর বাবার সমস্ত খারাপ দিক মেনে নিয়েই তো আমি থেকে গিয়েছিলাম মায়ায় পড়ে। কিন্তু তোর বাবা যে একজন দেশদ্রোহী আর খুনি হবে এটা তো আমি কখনোই কল্পনা করতে পারিনি। তবুও মনের এক কোণে থেকে এই মায়া আমি দূর করতে পারছি না। ওরহান ছলছল চোখে বলে, মায়া হয়তো কখনোই শেষ হয় না মা। নাহলে এত ক্ষতি করার পরও আমরা এমন এক অমানুষের জন্য কান্না করতাম না। অবন্তিকা আর ওরহান মলিন দৃষ্টিতে একে অপরের পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন করতে থাকে। অন্যদিকে আফসার কারাগারে নিস্তেজ হয়ে বসে নিজের জীবনের কিছু স্মৃতি মনে করছে। অনেকবার চেষ্টা করেও আফসার নিজের ছেলে আর স্ত্রীর সাথে একত্রে কোনো সুখের মুহূর্তের স্মৃতি স্মরণ করতে পারলেন না। আফসার এক দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলেন, কোনো সুন্দর মুহূর্ত কিভাবেই বা মনে হবে? আমি তো কখনো সুন্দর স্মৃতি তৈরি করার চেষ্টাই করিনি। আফসারের চোখের সামনে হঠাৎ ওরহানের ছোটবেলার এক দৃশ্য ভেসে ওঠে। যখন ওরহান স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঙ্গীত পরিবেশন করে পুরস্কৃত হয়ে খুশিতে দৌড়ে তার বাবার কাছে তার পুরস্কার তুলে ধরেছিল, আর আফসারের সাথে সাথেই ওরহানকে চড় মেরে বলেছিলেন, এসব কি মেয়েদের মতো গান বাজনা করে বেড়াচ্ছ? কোথায় দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে তা না করে গান বাজনা প্রতিযোগিতা করে বেড়াচ্ছে আহাম্মক ছেলে। ছোট সে ওরহানের মলিন মুখখানা তখন দেখার মতো ছিল। কি আশ্চর্যের বিষয়, তখন সেই মুখশ্রীর দিকে লক্ষ্য না করলেও আজ আফসারের চোখের সামনে সেই মুখশ্রী ভেসে আসছে। সেনাবাহিনীতে যোগদান করার পর যখন প্রথমবার ওরহানকে র্যাঙ্ক ব্যাচ পড়ানো হচ্ছিল, তখন ওরহান কতই না গর্বিত দৃষ্টিতে বারংবার তার বাবার পানে চেয়ে নিজের অর্জন দেখাতে বলেছিল, কিন্তু আফসার সেই দিকে দৃষ্টিপাত করেননি। এসব স্মৃতি স্মরণ করে আফসারের চোখ থেকে এক বিন্দু অশ্রুজল গড়িয়ে পড়ে। নিজের উপর এক অদ্ভুত ঘৃণা জন্মে। কেন সে এতদিন এসব ছোটখাটো বিষয়গুলো উপলব্ধি করতে পারলেন না? আফসার মনে মনে ভাবলেন, আচ্ছা অবন্তিকা তো আবার সবসময় সব অত্যাচার মেনেই সংসার করে যাচ্ছিল, তাহলে আমার শেষ মুহূর্তে এসে সে কেন আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল? তার চোখে তো সবসময় আমি নিজের জন্য আতঙ্ক দেখতাম, কিন্তু এখন তার চোখে আমি নিজের জন্য ঘৃণা ছাড়া কিছুই দেখতে পাই না। কি অদ্ভুত নিয়তি! নিরুপায় কিছু না করেই কি অদ্ভুতভাবে জিতে গেল সে। আফসার পরক্ষণেই স্বাগতোক্তি করে বলেন, কি আশ্চর্য, আজ আমি ওই মেয়েটাকে তার নাম ধরে ডেকে স্মরণ করছি কেন? মৃত্যুর শেষ মুহূর্তে এসে হয়তো মানুষের এভাবেই নিজের জীবনের উপেক্ষা করা স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ভোর 5:30 ঘটিকায় আফসার আর ফাহমিদকে গুলি করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। ওরহানের সারা কোয়ার্টার জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। নিরুপমা অবশ্য কাজের মেয়ে মিনুর কাছ থেকে সব জেনে গিয়েছে। নিরুপমা ভাবতেও পারেনি এই কয়েকদিনের মধ্যে এত কিছু ঘটে যাবে। ওরহানের শুকিয়ে যাওয়া মলিন মুখশ্রী পানে তাকিয়ে নিরুপমার বুকে তীব্র যন্ত্রণা সৃষ্টি হয়। নীরু চেয়েছিল তার শ্বশুর শাস্তি পাক, কিন্তু এতটা ভয়ঙ্করভাবে পাক এটা নিরুপমাও চায়নি। নিরুপমা আস্তে আস্তে হেঁটে ওরহানের সামনে গিয়ে পেছন থেকে ওরহানকে জড়িয়ে ধরে। ওরহান সাথে সাথে পেছন ফিরে নিরুপমাকে নিজে ভর দিয়ে দাঁড় করায়, নরম স্বরে শুধায়, নীরু, তুমি উঠেছ কেন? নিরুপমা ওরহানের দুগালে আলতো করে স্পর্শ করে বলে, আর কত নিজের কষ্টগুলো লুকিয়ে রাখবেন বলুন তো? আমি মিনুর কাছ থেকে সবকিছু জেনেছি, আমাকে ক্ষমা করে দিন। ওরহান সাথে সাথে নিরুপমার দুগাল স্পর্শ করে শুধায়, তুমি কেন ক্ষমা চাচ্ছ নীরু? তুমি নিজেই তো ভুক্তভোগী। আমার বাবার অপকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বড্ড লজ্জিত নীরু। নিরুপমা এবার আর চোখের জল ধরে রাখতে পারে না। ওরহানের বুকে মুখ গুজে কান্না করতে থাকে। কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি কখনো চাইনি আমার ভালোবাসার মানুষ এভাবে কষ্ট পাক। সব আমার কারণেই হয়েছে। আমি আপনার জীবনে না এলে হয়তো আজ আপনার বাবা বেঁচে থাকতেন, আর আপনি আর মামুনিও এত কষ্ট পেতেন না।
আমি তো সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিলাম। ওরহান নিরুপমার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমার জীবন আসার পরে আমি নিজের জীবন আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আর নিরু, একটা কথা আছে না, পাপ কখনো লুকিয়ে থাকে না। তুমি আমার জীবনে না আসলেও এক না একদিন ঠিকই বাবার অপকর্মে কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যেত। ওরহান এক দীর্ঘশ্বাস ফেলে নিরুপমার দিকে তাকিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ওরহান নিরুকে ছেড়ে নিরুর থুতনিতে হাত রেখে বলে, তুমি না আমাকে ভালোবাসার কথা ভ্যালেন্টাইন্স ডেতে বলার প্ল্যান করেছিলে, সেদিন আসার আগে প্রকাশ করে ফেললে। নিরুপমা অবাক নয়নে তাকিয়ে শুধায়, আপনি কি করে জানলেন? ওরহান মৃদু হেসে নিরুপমাকে করে তুলে বিছানায় হেলান দিয়ে বসিয়ে বলে, তুমি নিজেই ঘুমের ঘরে বিড়বিড় করে বলেছিলে আমি আপনাকে ভালোবাসা দিবসে আই লাভ ইউ বলবো। তোমার প্ল্যান নষ্ট হয়ে যাবে দেখে আমি চুপ করে থেকেছি। নিরুপমা লজ্জায় লাল হয়ে বলে, তাহলে এখন কথা ফাঁস করার কি দরকার ছিল? আমি যে এখন লজ্জা পাচ্ছি। ওরহান মুচকি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আই লাভ ইউ টু নিরু। ওরহান আজ নিরুপমার কাছে তাকে প্রথম দেখে মুগ্ধ হওয়ার স্মৃতিও প্রকাশ করে দেয়। নিরুপমা অবাক নয়নে চেয়ে সব শুনতে থাকে। মনের ভেতর অদ্ভুত এক ভালো লাগার শীতলতা বয়ে যায়। এরপর থেকে ওরহান সবসময় নিরুপমাকে নিজের বুকে আগলে রাখারই চেষ্টা করেছে। নিরুপমা সুস্থ না হওয়া অবধি নিরুর সাথে অন্তরঙ্গ হওয়া থেকে নিজেকে সংযত রেখেছে। নিরুপমা অবশ্য ওরহানের দূরে দূরে থাকা নিয়ে প্রথম প্রথম অভিমান করত, কিন্তু পরবর্তীতে ওরহানের তার দূরে থাকার কারণ উপলব্ধি করতে পেরে নিরুপমার মনে ওরহানের প্রতি ভালোবাসা আর সম্মান আরও বেড়ে যায়। 5 বছর পর। সময় নদীর ধারার মতোই প্রবাহমান। এই সময়ই সবকিছু নিরাময় করে। আফসারকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেখতে দেখতে প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে। নিরুপমা এখন অনার্স 3rd ইয়ারে পড়ে। সময়ের সাথে সাথে অবন্তিকা আর ওরহানও হৃদয়ের ক্ষতগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে। আফসারের বাড়িতে ওরহান আর অবন্তিকা আর ফিরে যায়নি। সে অমানুষটার সাথে সাথে তার স্মৃতিগুলোও ভুলে থাকার চেষ্টা করছে অবন্তিকা আর ওরহান। নিরুপমা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। নিরুপমার অসুস্থতার কারণে ওরহান বাচ্চা নিতে অনেক লেট করেছে। নিরুপমার প্রেগন্যান্সির খবর যেদিন প্রথম ওরহান জেনেছিল, সেদিন ওরহান খুশিতে নিরুপমাকে কোলে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছিল। আর নিরুপমা ওরহানের কোলে চড়ে ওরহানের কাণ্ড দেখে খিলখিল করে হাসছিল। ওরহান নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রী পানে কতক্ষণ চেয়ে রয়েছিল তা সে নিজেও খেয়াল করে না। ওরহানের ধ্যান ভাঙে নিরুপমার ডাকে। নিরুপমা নিজের বড় পিঠ নিয়ে শাড়ি পরে ওরহানকে বলে কুচি ঠিক করে দিতে। ওরহান মুচকি হেসে নিরুপমার শাড়ির কুচি ঠিক করে দেয়। ওরহান উঠে দাঁড়িয়ে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। নিরুপমা ওরহানের হাত ধরে আটকে ফেলে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে থাকে। ওরহান দুষ্টু হাসি দিয়ে নিরুপমার অধরে অধর মিলিয়ে দেয়। ওরহান আর নিরুপমা আজ লামিয়া আর আরিফের বিয়েতে এসেছে। লামিয়া আর আরিফ সেই ঘটনার পর থেকে অনেকটাই বন্ধুর মতো হয়ে গিয়েছিল। ধীরে ধীরে এই বন্ধুত্বের বন্ধন প্রণয়ের সম্পর্কে রূপ নেয়। আরিফের মনে আগে থেকে লামিয়ার জন্য দুর্বলতা থাকলেও সেই দুর্বলতা প্রকাশ করতে আরিফের মধ্যে জড়তা ছিল। লামিয়ার বাবা আবার লামিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করার সিদ্ধান্ত নিলে আরিফ অদ্ভুত অস্থিরতায় নিজের সমস্ত জড়তা কাটিয়ে সিএমএইচে গিয়ে লামিয়ার কেবিনে প্রবেশ করে নিজের সমস্ত অনুভূতির কথা প্রকাশ করে ফেলে। লামিয়া সেদিন একই সাথে খুশি আর অবাকও হয়েছিল। এতদিনে আরিফের প্রতিও লামিয়ার এক ধরনের টান তৈরি হয়েছিল, তবে আবার রিজেক্ট হওয়ার ভয়ে লামিয়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। আর আজ তারা তাদের এই প্রণয়ের সম্পর্ককেই পবিত্র বন্ধনের রূপ দিতে যাচ্ছে। লামিয়া আর আরিফ স্টেজে বসে পিক তুলছিল। কিছুক্ষণ পরেই নিরুপমা আর ওরহান এসে তাদের সাথে দেখা করে। আরিফ উঠে ওরহানকে স্বাগত জানায়। ওরহান আরিফকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। লামিয়া নিরুপমার বড় পেটের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করে, ছেলে হবে নাকি মেয়ে? ওরহান আর নিরুপমা একে অপরের দিকে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে বলে, মেয়ে। মেয়ে। এভাবেই দেখতে দেখতে নিরুপমার ডেলিভারি ডেট চলে আসে। নিরুপমা এই মুহূর্তে প্রসব বেদনায় চিৎকার করছে। ওরহান কেবিনের বাহিরে বসে বারবার আল্লাহর নাম নিচ্ছে। অবন্তিকা ওরহানকে অভয় দিচ্ছেন। অবন্তিকা আজ ওরহানের বাবার আরেকটি নিকৃষ্ট কাজে বিবৃতি দিলেন। দুশ্চিন্তা যুক্ত ওরহানের মুখশ্রী পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানিস তোর বাবা তুই হবার আগে 2 বার আমার অ্যাবর্শন করিয়েছিলেন মেয়ে হবে জেনে। আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এর কয়েক বছর পর তুই আমার কোল আলো করে চলে আসলি। আজও আমি নিজের সেই স্মৃতিগুলো স্মরণ করে কষ্ট পাই। যদি তখনই প্রতিবাদ করতাম তাহলে হয়তো আমার সেই অনাগত মেয়েগুলো পৃথিবীর আলো দেখতে পারত। ওরহান একরাশ ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। না জানে জীবনে তার বাবা আর কত নিকৃষ্ট কাজ করেছে তার মায়ের সাথে।
হয়তো এখনো অনেক না বলা কষ্টের কথা অবন্তিকা কারোর সাথে ভাগ করতে পারেননি। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলে ওরহান আর নিরুপমার ভাই নিবিড় দৌড়ে কেবিনের দরজার সামনে যায়। নার্স লাল তোয়ালি দিয়ে পেঁচিয়ে নবজাতক শিশু কন্যাকে নিয়ে এসে ওরহানের কোলে দিয়ে বলে, এই নিন, আপনার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে। বাবুটাকে ওরহানের কোলে দেওয়ার সাথে সাথেই বাবুটা ঠোঁট ফুলিয়ে কান্না করা শুরু করে দেয়। ওরহান বেশ ভালো করেই বুঝতে পারে যে তার ঘরে আরেকটি নিরুরই আগমন ঘটেছে। নিরুপমার জ্ঞান ফেরার পর ওরহান নিরুপমার কোলে মেয়েকে দিয়ে নিরুপমার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আজ তুমি আমাকে পরিপূর্ণ করে দিলে নিরু, অনেক ভালোবাসি তোমাকে। নিরুপমা মিষ্টি হাসি দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। ওরহান তার পুতুলের মতো বাবুর দিকে তাকিয়ে ভাবে, মেয়েদের প্রতি একসময় আমার বিদ্বেষে মনোভাব ছিল, আর আজ একটা মেয়ে আমার জীবনে এসে আমাকে বাবা বানিয়ে দিল। আমার এখানে বিশ্বাস হচ্ছে না যে পুতুলটা এখন আমার। ওরহান ছলছল নয়নে তার মেয়ে বাবুর দিকে তাকিয়ে গালে আলতো করে চুমু এঁকে দিল। সাথে সাথেই বাবুটা ট্যাঁ ট্যাঁ করে কান্না জুড়ে দিল। ওরহান ভ্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে বলল, তোমার মতেই বাজে হয়েছে। নিরুপমা দুষ্টু হাসি দিয়ে বলে, এইবার আমরা মা আর মেয়ে মিলে আপনাকে জ্বালাবো। অবন্তিকা হেসে বললেন, আমিও কিন্তু তোর দলে নিরু। ওরহান অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধায়, এটা কিন্তু ঠিক না, বাড়ির একমাত্র পুরুষকে তোমরা এইভাবে জ্বালাতন করতে পারো না। নিরুপমা, অবন্তিকা আর নিবিড় ওরহানের অবস্থা দেখে হাসতে থাকে। নিরুপমা তার ইচ্ছে অনুযায়ী তার বেবির নাম অর্পা রেখেছে। ওরহান নিরুকে আর অর্পাকে নিয়ে বাড়িতে এসে তার ছোট্ট বেবি আর নিরুকে একসাথে জড়িয়ে রেখেছে। ওরহানের হৃদয়ের অশান্তির মাঝে নিরু আর তার মেয়ে যেন এক ধরনের শীতল বৃষ্টির মতো, যা তাকে প্রতি মুহূর্তে বাঁচার অনুপ্রেরণা যোগায়। নিরুপমা নিজের কোলে অর্পাকে নিয়ে ওরহানের বুকে মাথা রেখে বলে, আমার নিষ্ঠুর মনোহর এখন আর নিষ্ঠুর রয়নি, আমার নিষ্ঠুর মনোহর এখন নরম মনোহর হয়ে গেছে। ওরহান মুচকি হেসে নিরুপমার কপালে ভালোবাসার পরশিকি দিয়ে তার ছোট্ট বাবু অর্পার দিকে মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর আবার নিরুপমার দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। ওরহান মুগ্ধ চোখে নিরুপমার পানে চেয়ে বলে, তোমার কাঠখোট্টা মেয়েছো, তোমাকে অনেক ভালোবাসে নিরু। নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, আর তোমার পাজি রমণীও তার কাঠখোট্টা মেজরকে অনেক ভালোবাসে। নিরুপমার মুখে তুমি সম্বোধন শুনে ওরহান রাজ্য জয়ের হাসি দিয়ে নিরুপমা আর তাদের ছোট্ট বাবু অর্পাকে খুব আগলে জড়িয়ে ধরে।